হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর 1 দাগ থেকে 14 দাগের সব অঙ্কগুলি একটি ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। তো প্রথমে 1 দাগের কি অঙ্কটি আছে দেখো। গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এগুলি যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, এই জন্য প্রথমে কীটা চেয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে চেয়েছে দেখো কত দিনে, তাহলে এই যে দিন সংখ্যা আমাদের চেয়েছে, যেটা চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। তো এই জন্য আমরা এখানে দিন সংখ্যা লিখব। আচ্ছা, দিন সংখ্যা ছাড়া আর কি কি রাশিগুলি পড়ে রইল সেগুলি আমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো জনসংখ্যা আছে, তার জন্য এখানে জনসংখ্যা, আর এখানে রইল হচ্ছে ঘন্টা। তো এখানে ঘন্টা, সময় লিখতে পারো, দিয়ে ব্র্যাকেটে লিখবে ঘন্টা। আর যেহেতু যে ত্রৈরাসিক পদ্ধতি বলেছে, এই জন্য তোমাকে এই যে গণিতের ভাষায় সমস্যাটি হবে এটি অবশ্যই লিখতে হবে। এবার আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কোথায় জনসংখ্যা, সময়, দিন সংখ্যা আছে। তো যদি আমরা প্রথমের লাইনটা একটু ভালো করে পড়ি, দেখো এই তিনটে রাশি একসাথে আমরা পাবো। তো এখানে দেখো 14 জন লোক, তাহলে এখানে জনসংখ্যার জায়গায় আমি এখানে 14 লিখব। 4 ঘন্টা, তাহলে এই যে সময় আছে এই সময়ের জায়গায় এখানে 4 ঘন্টা লিখব। 15 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় এখানে 15 লিখব। এবারে দেখো কিন্তু 24 জন লোক, তাহলে এখানে জনসংখ্যার জায়গায় 24 লিখব। দৈনিক 7 ঘন্টা, তাহলে এই সময়ের জায়গায় এখানে 7 বসিয়ে দেব। কত দিনে কাজটি করবেন, তাহলে এই দিন সংখ্যার জায়গায় এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। এবারে আমরা অঙ্কটি সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে করার চেষ্টা করব। তো যেহেতু এখানে 3টি করে রাশি আছে, তাহলে প্রথমে যে কোনো একটি রাশিকে তোমাকে স্থির রাখতে হবে, মানে দিন সংখ্যা বাদে যে কোনো এই দুটি রাশিকে একটি স্থির করতে হবে। তো আমি এখানে সময়টাকেই স্থির করছি। তো এই জন্য এখানে লিখবে যে সময়কে স্থির রেখে জনসংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক। দেখো কি সম্পর্ক আসছে আগে দেখি। 14 জনে যেটি হচ্ছে রাস্তা বাঁধায় 15 দিন সময় লাগে। এখন জনসংখ্যা করা হয়েছে 24 জন, তাহলে 24 জনে যদি এই যে রাস্তা বাঁধানোর কাজ শুরু করে তাহলে কম দিনের মধ্যেই করে দেবে, কারণ এখানে যখন জনসংখ্যা বাড়ছে তখন এখানে দিন সংখ্যা কমে যাবে, এই জন্য সম্পর্ক ব্যস্ত। যখনই ব্যস্ত হয় তখনই এখানে লিখতে হয় অতএব ভগ্নাংশটি হবে। তো আমি এখানে না লিখে আমি এখানেই ভগ্নাংশটি লিখে দিচ্ছি। এরকম করে দিবে অতএব ভগ্নাংশটি হবে, হবে লিখতে হবে, ঠিক আছে। আমি এখানে হবেটা লিখছি না, ভগ্নাংশটি হবে। যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন এই যে ভগ্নাংশটি স্রেফ যেমন আছে ঠিক সেইভাবেই রয়ে যায়, 14/24। তো এখানে 14/24। এবারে সময়কে স্থির রেখেছি, এবার আমরা জনসংখ্যাকে স্থির রাখবো। সময়ের সাথে দিন সংখ্যার সম্পর্ক। দেখো কি সম্পর্ক হয় নির্ণয় করতে হবে। দেখো প্রতিদিন যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে 15 দিনে কাজটা কিন্তু শেষ হয়ে যায়, অর্থাৎ এই রাস্তা বাঁধানোর কাজটা। এখন যদি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে তাহলে কি কম দিনের মধ্যে রাস্তা বাঁধানোর কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে বাড়ছে, 4-এর জায়গায় 7 হচ্ছে বাড়ছে, আর এখানে দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে বাড়ছে কমছে, তাহলে সম্পর্ক কি এখানেও ব্যস্ত হয়। দিয়ে এখানে লিখতে হয় অতএব ভগ্নাংশটি হবে। তো আমি এখানে না লিখে আমি এখানেই লিখে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবে অতএব ভগ্নাংশটি হবে লিখতে হয়, আমি এখানে হবে লিখছি না।
তাহলে যখন এখানে ব্যস্ত সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি কী হয়, এই যে এরকম আছে ঠিক সেইভাবেই রয়ে যায়, মানে 4/7ই কিন্তু রয়ে যাবে। তো এখানে 4/7 হয়ে গেল। এবার আমাদের কি বের করতে হবে, দিন সংখ্যাটা বের করতে হবে। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান, দেখো দিন সংখ্যা যদি বের করতে হয় তাহলে এখানে যেটা চেয়েছে সেটা মানে সেটা প্রথমে রাখতে হয়, তাহলে 15। তারপরে এখানে গুণ চিহ্ন দিতে হয়, গুণ চিহ্ন দেওয়ার পরে যে ভগ্নাংশটি তুমি দুটি বের করেছো সেইটি কিন্তু পরপর লিখে দেবে। তাহলে এখানে 14/24, তাহলে এখানে হচ্ছে 14/24 গুণ এখানে হচ্ছে 4/7, 4/7। এবারে দেখো যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখো এখানে 15 আর 24 কিন্তু কাটবে, তাহলে 15 আর 24 কী দিয়ে কাটবে বলো তো, 3 দিয়ে কাটবে। তাহলে 3 দিয়ে যদি করি 3 8 24, আবার 3 5 15, 7 আর এখানে 14 কাটবে, 7 দুগুণে হচ্ছে 14। আবার দেখো 4 আর 8 কাটবে, 4 দুগুণে 8। আবার দেখো 2 আর 2 কাটবে, 2 একে 2। তাহলে আমাদের এখানে কত পড়ে রইল, 5। তাহলে সমান হয়ে গেল 5 দিন। ঠিক আছে, তো আমাদের এখানে 5 দিন হয়ে গেল। এবারে উত্তরটি কিভাবে লিখবে দেখো, লিখবে যে এই 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কত দিনের জায়গায় লিখবে এই 5 দিনে, 5 দিনে কাজটি করবেন। তো আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সারটা, ঠিক এইভাবে লিখে নেবে। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। 2 অঙ্কটি বলেছে সুভাষ কাকার হাতের লেখায় একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো আমাদের এখানে কি বের করতে বলেছে বলো তো, এখানে বের করতে বলেছে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার হবে। তাহলে আমাদের এখানে পৃষ্ঠা সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে হয় সেটা আমরা খাতার ডান দিকে লিখি, আর তার আগে আমরা এই গণিতের ভাষায় সমস্যাটি হবে লিখতে হবে। তো আমি এখানে লিখছি পৃষ্ঠা সংখ্যা, এই শব্দটি লিখছি পৃষ্ঠার বই, তার মানে কত পৃষ্ঠার বই, তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যা। আচ্ছা, পৃষ্ঠা সংখ্যা ছাড়া আর কি কি রাশি আছে দেখো, এখানে দেখো প্রথম লাইনটি যদি আমরা পড়ি তাহলে 105 পৃষ্ঠা, তো এখানে হয়ে গেছে পৃষ্ঠা। প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, তাহলে এখানে লাইন শব্দটি আছে, তাহলে লাইন সংখ্যা। ঠিক আছে, আর কি আছে দেখো, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, তাহলে এখানে শব্দ সংখ্যা। আচ্ছা, আর কিছু আছে নাকি দেখতে হবে, দেখো এখানেও লাইন আছে, এখানেও আছে শব্দ, আর এখানেও পৃষ্ঠা, সবগুলি আমার লেখা হয়ে গেল। এবারে আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কোথায় শব্দ সংখ্যা, লাইন সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যা আছে। তো আমরা এখানে যদি প্রথম লাইনটায় পড়ি দেখবে সবগুলোই একত্রে আছে। তাহলে যদি বলি যে 105 পৃষ্ঠার বই, তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 105 পৃষ্ঠা। ঠিক আছে, এবারে বলেছে প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, তাহলে এই লাইন সংখ্যার জায়গায় আমি এখানে 25 লিখব। এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, তাহলে এইখানে 8টি করে শব্দ, তাহলে এখানে শব্দ সংখ্যার জায়গায় আমি এখানে 8 লিখতে পারবো। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন, তাই তো লাইন থাকবে, তাহলে লাইন সংখ্যার জায়গায় আমরা এখানে 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তাহলে এখানে শব্দ সংখ্যার জায়গায় আমরা এখানে 10 লিখতে পারবো। তবে সেই বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কত পৃষ্ঠার বই হবে, তাহলে পৃষ্ঠাটা আমাদের কত যে হতো, এবার আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। এবারে সম্পর্কগুলো নির্ণয় করতে হবে আমাদের, তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তো সম্পর্কগুলি যদি নির্ণয় করতে হয় তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটিকে স্থির রাখতে হবে, তারপরে স্থির রাখার পরে যে কোনো একটির সাথে এইটির সম্পর্ক আমাদের নির্ণয় করতে হয়। তো আমি এখানে লাইন সংখ্যাকে স্থির রাখছি, লাইনকে স্থির রেখে শব্দ সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক, তাহলে
তাহলে এখানে শব্দের সাথে, শব্দের সংখ্যার সাথে পৃষ্ঠার সম্পর্ক। দেখো সম্পর্ক নির্ণয়টা আমরা কিভাবে করছি। দেখো 8টি করে যখন শব্দ থাকে তখন 105টি পৃষ্ঠার প্রয়োজন হয়। যখন এক একটিতে 10টি করে শব্দ থাকবে তখন পৃষ্ঠার সংখ্যা অবশ্যই কী হবে, কমে যাবে। তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, তাই তো। তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, অবশ্যই কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে সম্পর্ক ব্যস্ত। যখন ব্যস্ত সম্পর্ক হয় এখান থেকে লিখতে হয় অতএব ভগ্নাংশটি হবে, কিন্তু আমি এখানেই লিখে দিচ্ছি অতএব ভগ্নাংশটি। দেখো ব্যস্ত সম্পর্ক হলে যে রূপ থাকে ভগ্নাংশটি ঠিক সেই রূপই বসে যায়, তার মানে 8/10ই কিন্তু হবে। তো এখানে 8/10। এবার আমি শব্দ সংখ্যাকে স্থির রাখছি, শব্দ সংখ্যাকে স্থির রেখে এই লাইনের সাথে পৃষ্ঠার সংখ্যার সম্পর্ক, লাইনের সাথে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক বা পৃষ্ঠার সম্পর্ক। যখন 25টি লাইন থাকে তখন 105টি পৃষ্ঠার প্রয়োজন হয়। যখন লাইনের সংখ্যা বেড়ে যাবে তখন কি হবে, পৃষ্ঠার সংখ্যা কমে যাবে। তাহলে এখানেও বাড়ছে, এখানেও কমছে, তাহলে সম্পর্ক ব্যস্ত। যখন ব্যস্ত সম্পর্ক হয় অতএব দিয়ে এখান থেকে লিখতে হয় ভগ্নাংশটি হবে, কিন্তু আমি এখানেই লিখছি। তবে তোমরা অবশ্যই এইখানে লিখবে অতএব ভগ্নাংশটি হবে। তাহলে ভগ্নাংশটি ব্যস্ত সম্পর্ক হলে ঠিক এই রূপই রয়ে যায় 25/30। তাহলে উপরে হচ্ছে 25 আর নিচে হবে 30। এবারে আমাদের কি বের করতে হবে, পৃষ্ঠা সংখ্যা বের করতে হবে। অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান। তাহলে প্রথমে এখানে যে 105 আছে এই 105টি লিখে দিতে হবে, তাই তো। এবারে এই যে দুটি ভগ্নাংশ গুণ দিয়ে লিখে দিতে হবে। তাহলে 8-এর 10, এখানে হচ্ছে 8-এর 10 গুণ, তারপর হচ্ছে 25-এর 30, 25-এর 30, ঠিক আছে। তো এবারে আমরা কাটাকাটিগুলো করব, কিভাবে করতে পারি দেখো। তাহলে এখানে দেখো, এখানে দেখো 25 আছে, এখানে আছে 10, তাহলে আমরা 5 দিয়ে করব। 5 দিয়ে করলে 5 দুগুণে 10 আর এখানে 5×5 = 25, তাই তো। এবারে দেখো এখানে এককের অঙ্ক আছে 0 আর এককের অঙ্ক আছে 5। তাহলে এককের অঙ্ক যদি 0 এবং 5 থাকে তবে সেটিকে অবশ্যই 5 দিয়ে কাটাকাটি করা যায়। তো এই জন্য যদি আমি 5 দিয়ে করি 5×6 হচ্ছে 30, আর এখানে যদি 5 দিয়ে কাটি 5 দুগুণে হচ্ছে 10 আর 5 রইল, 5×1 = 5, 21, তাই তো। এবারে দেখো আমরা যদি এটাকে 21 আর 6 একে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, 3 দুগুণে হচ্ছে 6 আর 3×7 হচ্ছে 21, তাহলে 7 হলো। এবার দেখো 2 আর এখানে হচ্ছে 8, তাহলে কাটাকাটি করা যাবে, কারণ 2×4 হচ্ছে 8, আবার এখানে 2 আর এখানে 4, তাহলে আমরা এখানে 2 দুগুণে 4 করতে পারি। এবারে কি কি পড়ে রইল, এবারে পড়ে রইল 7, 2 আর 5, তাহলে কি কি পড়ে রইল 7 গুণ 2 গুণ 5। তাহলে এগুলোকে একত্রে গুণ করলে কি হবে দেখো, 5 দুগুণে 10, 10×7 = 70। তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যা কত হলো বলো, এখানে পৃষ্ঠা সংখ্যা হলো 70, ঠিক আছে। এবার অতএব দিয়ে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। দেখো আমাদের এখানে নির্ণয় করতে হবে তবে সেই ছাপার বইটি কত পৃষ্ঠার হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তো লিখবে যে অতএব তবে সেই ছাপার বইটি, এখানে যে 70, তাহলে 70 পৃষ্ঠার হবে, ঠিক আছে। পরেরটি দেখো, দেখো 3-এর অঙ্কটা বলেছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময়মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এখানে কি চেয়েছে বলো, কতগুলি ট্রাক্টর লাগবে, তাহলে ট্রাক্টর সংখ্যা। এই কারণে আমাদের খাতার ডান দিকে ট্রাক্টর সংখ্যাটি লিখতে হবে, আর এখানে গণিতের ভাষায় সমস্যাটি হবে, এটা তো লিখছই। তাহলে এখানে ট্রাক্টর সংখ্যা,
আচ্ছা, ট্রাক্টর সংখ্যা ছাড়া আর কি কি পড়ে রইল দেখো। এখানে দেখো বিঘা শব্দটি আছে, তাহলে আমরা এখানে জমির পরিমাণ লিখতে পারি, কিন্তু আমি এখানে বিঘাই লিখে দিচ্ছি। তোমরা জমির পরিমাণ লিখবে, দিয়ে ব্র্যাকেটে বিঘা দিবে। বিঘা। এখানে দেখো 14 দিনে, তাহলে দিন একটা নতুন শব্দ পাওয়া গেছে, তো এখানে আমি দিন সংখ্যা লিখবো। ঠিক আছে। আর এখানে দেখো, এখানেও দিন আছে, দিন লেখা হয়ে গেছে, ট্রাক্টর সংখ্যাও এখানে লেখা হয়ে গেছে, এখানেও বিঘা লেখা হয়ে গেছে, আর কোনো কিছুই পড়ে নাই। এবারে আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কোথায় বিঘা, দিন, ট্রাক্টর সংখ্যা আছে। তো এই জন্য এই অঙ্কটি একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। অনেকেই কিন্তু এই অঙ্কটি ভুল করে। তো আমাদের কন্ডিশনটা কি আছে, 540 বিঘা জমি 14 দিনের মধ্যেই কিন্তু চাষ করতে হবে। এই কারণে কি হয়েছে, প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করল। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। তাহলে প্রথম 4 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় আমরা এখানে 4 লিখব। সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর, তাহলে এখানে ট্রাক্টরের সংখ্যার জায়গায় আমরা 5 লিখব। 120 বিঘা জমি চাষ করলো, তাহলে এখানে 120 বিঘা জমি চাষ করলো। বলছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, তাহলে সময় মতো বলতে কি, এই তোমাকে 14 দিনেই শেষ করতে হবে। তাহলে হয়েছে কতদিন, 4 দিন। তাহলে আর কত বাকি রইল, তাহলে আর বাকি রইল 10 দিন। তো এই 10 দিনটা আমরা কি করে পেয়েছি, তাহলে এখানে 14 বিয়োগ 4, তাই তো 10 দিন। তাহলে সময় মতো 10 দিনে চাষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে, তাহলে ট্রাক্টরের জায়গায় আর, এখানে জিজ্ঞাসার চিহ্ন কটি, আর এখানে বিঘাতে কি লিখব। তাহলে দেখো টোটাল আমাদের জমি কত ছিল, 540 বিঘা, 4 দিনে চাষ হয়েছে। তাহলে আর হাতে পড়ে রইল 10 দিন, তাহলে 10 দিনের মধ্যে নিশ্চয়ই বাকি জমিটা আমাদের কমপ্লিট করতে হবে। এই কারণে 540-এর থেকে আমরা 120 বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 540 বিয়োগ 120, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে শূন্য করতে শূন্য, 2 কদলে 4, 2 দিতে, আর 1 কদলে 5, 4, মানে 420 বিঘা জমি পড়ে রইল। তাহলে এখন অর্থাৎ বর্তমানে এই 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এবারে আমরা সম্পর্ক নির্ণয়টা করব, তবে সম্পর্ক নির্ণয়টা করলেই তবে অঙ্কগুলো এগোনো যাবে। তাহলে প্রথমে এই দুটির মধ্যে যে কোনো একটিকে স্থির রাখতে হয়, তো আমি এখানে দিন সংখ্যাকে স্থির রাখছি। তাহলে এখানে দিন সংখ্যাকে স্থির রেখে, তো এক্ষেত্রে তোমরা কিন্তু বিঘাকেও স্থির রাখতে পারো, কোনো অসুবিধা নাই। তো যেহেতু দিন সংখ্যাকে এইটিকে স্থির রেখেছি, বিঘার সাথে ট্রাক্টর সংখ্যার সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখো 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে, তাহলে জমি 420 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই 5টি ট্রাক্টরে কি হবে, বেশি ট্রাক্টর লাগবে। তাহলে এখানে জমির পরিমাণ বাড়ছে আর এখানে ট্রাক্টরের সংখ্যাও বাড়ছে, তাহলে দু জায়গায় বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। তাহলে বিঘার সাথে ট্রাক্টর সংখ্যার সম্পর্ক, ট্রাক্টরের সম্পর্ক। তো তোমরা এগুলো কিন্তু আরও ভালোভাবে গুছিয়ে লিখতে পারো, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তো বিঘার সাথে ট্রাক্টরের সম্পর্ক দেখেছি সরল, সরল যখনই হবে অতএব ভগ্নাংশটি হবে, তাহলে ভগ্নাংশটি, দেখো ভগ্নাংশটি হবে শব্দটি যোগ করবে, আর তোমরা এই যে এই কথাটি কিন্তু এখানে লিখবে। তো ভগ্নাংশটি হবে, সরল যদি সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ প্রথমে হবে 420 ডিভাইডেড বাই, এখানে হবে 120। এবারে পরের টার্মটি করার জন্য বিঘাকে আমরা স্থির রাখবো, তাহলে বিঘাকে স্থির রেখে দিন সংখ্যার সাথে ট্রাক্টর সংখ্যার সম্পর্ক, তাহলে দিনের সাথে ট্রাক্টরের সম্পর্ক। দেখো কি সম্পর্ক আসছে, 4 দিনে জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে। তো এখানে যখন দিন সংখ্যাটা তুমি বাড়িয়ে দেবে তখন ট্রাক্টরের সংখ্যা কম ট্রাক্টরেও করে দেবে কাজটা। তাহলে এখানে কি হচ্ছে, বাড়ছে, এখানে কমছে, এই জন্য বিপরীত সম্পর্ক হচ্ছে। তাহলে বিপরীতও লিখতে পারো বা ব্যস্তও লিখতে পারো, যে কোনো একটা কথা লিখবে।
অতএব ভগ্নাংশটি, দেখো ভগ্নাংশটি কিন্তু এখান থেকে শুরু লিখবে, ভগ্নাংশটি হবে, কিন্তু আমি এই জায়গায় লিখে দিচ্ছি। আর যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি স্থির থাকে, অর্থাৎ 4/10ই থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এবারে কি বের করতে হয়? এই ট্রাক্টর সংখ্যাটি বের করতে হবে। অতএব ট্রাক্টর সংখ্যা নির্ণয় কথাতে যোগ করতে পারো, নির্ণয় ট্রাক্টর সংখ্যা ইকুয়াল, তো এখানে যেমন 5 আছে, এই 5টা রইবে, গুণ দিবে, এরপর পরপর যে দুটি তুমি ভগ্নাংশ নির্ণয় করেছো সেটি লিখতে হবে। তাহলে 420/120 গুণ 4/10। এবার কাটাকাটিটা করো। তাহলে প্রথমে আমরা এই শূন্যর সাথে এই শূন্য কাটতে পারি। এবার দেখো 5 দুগুণে হচ্ছে 10, 2-এর সাথে 4 কাটবে, 2 দুগুণে হচ্ছে 4, আবার 2-এর সাথে 12 কাটবে, 2 6 হচ্ছে 12, আবার 6-এর সাথে 42 কাটবে, তা 6-এর সাথে হচ্ছে 42 সমান হচ্ছে 7টি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 420 বিঘা জমি 10 দিনে যদি চাষ করতে হয় তাহলে 7টি ট্রাক্টর লাগবে। কিন্তু দেখো 7টি ট্রাক্টর তো লাগবে ঠিক কথা, কিন্তু আগের থেকে তো আমাদের এক্সট্রা 5টি ট্রাক্টর আছে, তাহলে আর এক্সট্রা কটি আনতে হবে? মানে আগের থেকে তো আমাদের 5টা ট্রাক্টর রয়েছে, আর আমাদের এখন 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে গেলে 7টি ট্রাক্টর লাগছে। তাহলে আর নতুন করে কতগুলি ট্রাক্টর লাগবে? আর 2টি দিলে আমাদের এখানে 7 কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 2টো আমরা কিভাবে পেয়েছি? কারণ 7 থেকে আমরা এখানে 5 বাদ দিয়েছি, তবেই কত হয়েছে, তবে আমাদের এখানে 2টি ট্রাক্টর হয়েছে। তাহলে অতএব দিয়ে লিখবে সময় মতো কাজ শেষ করতে হলে 7 বিয়োগ এই 5 সমান হচ্ছে 2, তাহলে 2টি ট্রাক্টর লাগবে। পরের অঙ্কটি দেখো। এবারে আমরা 4-এর অঙ্কটি করব। কি বলেছে দেখো, বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা দিনের 7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এখানে কি চেয়েছে দেখো, কত দিন লাগবে, তাহলে আমাদের দিন সংখ্যাটা আগে লিখতে হবে। তো এই জন্য আমরা এখানে প্রথমে দিন সংখ্যা করে নিচ্ছি। আর কি পড়ে রইল দেখো, এখানে জনসংখ্যা আছে, তাহলে আমরা এখানে জনসংখ্যা লিখব। আচ্ছা, আর কি রইল? এখানে দিন, আমরা দিন লিখে ফেলেছি, আর 3-এর 7 অংশ, তাহলে রাস্তার পরিমাণ। ঠিক আছে, রাস্তার পরিমাণ ব্র্যাকেটে অংশ লিখতে পারো। ঠিক আছে, তো এবার আমাদের খুঁজে বের করতে হবে জনসংখ্যা, রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা 3টি কোথায় একসাথে আছে। তো যদি আমি অঙ্কটা একটু ভালো করে পড়ি, বলেছে যে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3-এর 7 অংশ সারান। তো প্রথমে দেখো 30 জন লোক, তাহলে জনসংখ্যার জায়গায় 30 জন লিখব। 15 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় এখানে 15 দিন। একটি গ্রামের রাস্তা 3-এর 7 অংশ সারান, তাহলে অংশের জায়গায় আমরা এখানে 3-এর 7 লিখব। 3-এর 7 অংশ সারান। ঠিক আছে, এবার কি বলেছে, যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে ছিল 30 জন, তাহলে কি আরও 10 জন আসছে, তাহলে কজন হবে? 40 জন। তো এই 40 জনটা কীভাবে এলো একটু করে দেখিয়ে দেবে। তো এখানে 30 যোগ 10 ইকুয়াল 40 জন আসেন। তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে কত দিন, দিনের জায়গায় আমরা জিজ্ঞাসার চিহ্ন দিই, আর এখানে বাকি অংশ, তাহলে বাকি অংশ আমরা কি করে বের করব? তাহলে আমরা এক্ষেত্রে সমস্ত অংশটাকে আমরা এক অংশ ধরতে পারি, তার জন্য এখানে আমরা 1 লিখতে পারি। আর কয়টুকু কাজ হয়ে গেছে? 3-এর 7 অংশ হয়ে গেছে, তাহলে বিয়োগ
3-এর 7। এভাবে আমরা বাকি অংশটা নির্ণয় করতে পারি। তো এই বিয়োগগুলো করা খুবই সোজা। এখানে 7 আছে মানে এই নিচে তুমি 7 লিখে দিবে, তারপরে কি করবে এই 7 থেকে 3 বিয়োগ করবে, তাহলে 3 কত হলে 7, 3 কত হলে 7, 4 দিতে, ঠিক আছে। আর যেহেতু এখানে 1 থেকে এটা বিয়োগ করেছি, এজন্য তোমাকে এখানে লিখতে হবে যে ধরি সমস্ত অংশ, রাস্তার সমস্ত অংশ সমান হচ্ছে 1 অংশ। তো আমি এই জায়গাটি এখানে শর্ট থাকার কারণে আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে লিখবে যে সমস্ত অংশ সমান 1 অংশ, ঠিক আছে। সমস্ত অংশ সমান 1 অংশ, এটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিবে। এবার আমরা সম্পর্ক নির্ণয় করব। তা সম্পর্ক নির্ণয় করলে আমরা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই কারণে আমরা প্রথমে কি করছি দেখো, তো আমাদের এই দুটির মধ্যে যে কোনো একটিকে স্থির রাখতে হয়। তো এক্ষেত্রে আমি রাস্তার পরিমাণকে স্থির রাখছি, তাই তো। তাহলে এর জন্য হচ্ছে রাস্তার পরিমাণকে স্থির রেখে রাস্তার পরিমাণের জায়গায় আমরা অংশকে লিখছি। তাহলে রাস্তার অংশকে স্থির রেখে জনসংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক, জনসংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক। তো তোমাদের একটি কথা বলে রাখি যে দিন সংখ্যা আর জনসংখ্যা যেখানেই থাকবে, জনসংখ্যা দিন সংখ্যা বা দিন সংখ্যা বা জনসংখ্যা, এদের সম্পর্ক সবসময় ব্যস্ত হয়। কি কারণে হয় তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো, যদি জন বেড়ে যায় মানে বেশি জন লাগে তখন কম দিনে কাজটা করে যাবে, আবার যদি দিন সংখ্যা কমে যায় তাহলে কিন্তু আবার বেশি জন লাগবে। এই কারণে সম্পর্ক সবসময়ের জন্য ব্যস্ত হয়। তো এখানে যদি নির্ণয়টা একটু ভালো করে দেখো, 30 জন লোক গ্রামের রাস্তা সারাই করতে তোমার 15 দিন সময় লাগছে। তো এখানে 30 জন নয়, এখানে 40 জন। যখনই তুমি জনসংখ্যা বাড়িয়ে দেবে তখনই কিন্তু এখানে কম দিনে কিন্তু কাজটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো এই জন্য ব্যস্ত সম্পর্ক। আর যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন ভগ্নাংশটি লিখে দেবে, যে অতএব ভগ্নাংশটি হবে। তো আমি এখানে কেবলমাত্র ভগ্নাংশটি লিখছি, কিন্তু ভগ্নাংশটি হবে লিখবে। তাহলে ভগ্নাংশটি হবে, ব্যস্ত সম্পর্ক হলে 30/40, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, 30/40। আর এই কথাটি অবশ্যই এইখানে লিখতে হয়। এবারে আমরা জনসংখ্যাকে স্থির রাখব। তাহলে জনকে স্থির রেখে মানে এইটাকে আর কি, রাস্তার পরিমাণের সাথে দিন সংখ্যার সম্পর্ক। তাহলে রাস্তার অংশের সাথে, অংশ বা পরিমাণ একই কথা, রাস্তার অংশের সাথে দিন সংখ্যার সম্পর্ক। দেখো এই সম্পর্কটা আমরা কিভাবে নির্ণয় করব। 3-এর 7 আর 4-এর 7 এদের মধ্যে কে বড় কে ছোট সেটা তোমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। তো দেখো এর জন্য আমরা এখানে একটা বক্স করে দিচ্ছি। তাহলে এক পাশে লিখছি 3-এর 7, তাহলে এখানে 3-এর 7, আর এক পাশে লিখছি 4-এর 7, ঠিক আছে। যখন দেখবে এখানে হরগুলো সেম আছে, তাহলে এখানেও 7 এখানেও 7, তাহলে যার লব বড় সেই হবে বড়। তাহলে 3 আর 4-এর মধ্যে কে বড়? 4 বড়, তার মানে 4 বড়, ঠিক আছে। তো এবারে অঙ্কটা আমরা নির্ণয় করছি। দেখো 3-এর 7 অংশ, 3-এর 7 অংশ করতে 15 দিন লাগছে, ঠিক আছে। 3-এর 7 অংশ করতে, তাহলে 4-এর 7 অংশ যেহেতু বেশি অংশ তাহলে বেশি জন লাগবে। ধরো এটা হচ্ছে কম অংশ আর এটা হচ্ছে বেশি অংশ, আমি লিখছি তোমরা কিন্তু লিখবে না। কম অংশ করতে কম দিন সময় লাগছে, বেশি অংশ করতে বেশি দিন সময় লাগছে, তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে সম্পর্ক হয়ে গেল সরল সম্পর্ক, তাই তো। তো যখনই সরল সম্পর্ক হবে তখনই ভগ্নাংশটি, দেখো সরল সম্পর্ক হলে ভগ্নাংশটা সবসময় উল্টে যায়। তো কিভাবে হবে, আচ্ছা আমি এই ভগ্নাংশটি আমি এখানেই লিখছি। ভগ্নাংশটি হবে, তো প্রথমে হচ্ছে 4-এর 7 লিখতে হয় ডিভাইডেড বাই 3-এর 7 ইকুয়াল, তো এখানে 4-এর 7 করতে 4-এর 7, আর এই যে বড় বাইটা এর মানে কিন্তু ভাগ, আর ভাগ থাকলে জানি পরের লাইনে আমরা গুণ হয়ে যায়, তার জন্য এখানে সরাসরি গুণই দিয়ে দিচ্ছি। গুণ দিলে তারপরে তো উল্টে যায়, তাহলে প্রথমে হবে 7 আর তারপরে হবে 3।
তো এরপর দেখো এই সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রইলো উপরে রইলো 4 রইলো আর নিচে হলো 3, তাহলে ভগ্নাংশটি হয়ে গেল এখানে 4-এর 3। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে দিন সংখ্যা। অতএব দিন সংখ্যা, দেখো তাহলে প্রথমে কি ছিল বলো? প্রথমে এখানে যে 15 ছিল, এই 15টি এখানে লিখতে হবে, তারপর এখানে গুণ চিহ্ন দিতে হবে। ভগ্নাংশ 30-এ 40 ছিল, এখানে 30/40 লিখতে হবে, গুণ দিতে হবে। তারপরের ভগ্নাংশটি কি ছিল বলো? 4-এর 3, তো এখানে 4-এর 3। ঠিক আছে, যদি আমরা একটু কাটি তাহলে এই শূন্যয় ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 3-এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার এই 4-এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এখানে কি পড়ে রইল? শুধুমাত্র 15 পড়ে রইল, এই জন্য এখানে আমি 15। তাহলে এই 15টা কি? এই 15টা নিশ্চয়ই দিন সংখ্যা, তাহলে 15 দিন। ঠিক আছে, এবারে অতএব যে উত্তরটা আমাদের লিখতে হবে, দেখো কি বলেছে, বলেছে বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে এখানে 15 দিন সময় লাগবে। পরের অঙ্কটি দেখো, এবারে 5-এরটা কী বলেছে দেখো, বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এক্ষেত্রে আমাদের কি চেয়েছে দেখো, কত সময় লাগবে, তাহলে আমাদের সময়টা খুঁজে বের করতে হবে। তো এই কারণে প্রথমে তোমাদের এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে, আর যেহেতু সময় লাগবে তাহলে খাতার ডান দিকে সময়, ঠিক আছে, সময় এখানে ব্র্যাকেটে ঘন্টা লিখে দিতে পারো। ঠিক আছে, আর কোন কোন একক পড়ে রইল? এখানে হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, তো এখানে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প কথাটি লিখতে পারো, কথাটি একটু বড়ই আছে, মানে হর্স পাওয়ার যেটাকে বলে আর কি, বলেনি 5 ঘোড়া মেশিন, 10 ঘোড়া মেশিন। হ্যাঁ, তাহলে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প। আর কি রইল এখানে? 36,000 লিটার জল আর কি, 36,000 লিটার জল, তাহলে এখানে লিটার লিখে দিচ্ছি। ঠিক আছে, জলের পরিমাণও তোমরা লিখতে পারো, তো আমি এখানে লিটার সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু একটু গুছিয়ে ভালো করে লিখবে, জলের পরিমাণ লিখবে। এবারে দেখো একটি লাইনের মধ্যে কোথায় অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, লিটার এবং সময় আছে খুঁজে বের করতে হবে। তো এখানে প্রথম লাইনটায় যদি দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, তাহলে অশ্ব ক্ষমতা সম্পন্ন হচ্ছে 5, 36,000 লিটার জল, তাহলে লিটারের জায়গায় এখানে 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, 8 ঘন্টায়, তাহলে সময়ের জায়গায় এখানে 8। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের, তাহলে এখানে অশ্ব ক্ষমতার জায়গায় 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল, তাহলে এখানে 63,000 লিটার জল কত সময় লাগবে, তাহলে এখানে সময়ের জায়গায় আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। এবারে সম্পর্কটা নির্ণয় করতে পারলেই কিন্তু অঙ্কটা এগিয়ে যাবে। তো আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটিকে স্থির রাখতে হয়, তারপরে এর সাথে সম্পর্ক নির্ণয় করতে হয়। তো আমি এখানে লিটারকে স্থির রাখছি, তো এখানে দেখো লিটারকে স্থির রেখে, বা তোমরা এখানে জলের পরিমাণ লিখবে, ঠিক আছে, লিটারকে স্থির রেখে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের সাথে সময়ের সম্পর্ক, তাহলে পাম্পের সাথে, আচ্ছা আমি অশ্ব ক্ষমতা সম্পন্নটা আমি ছেড়েই রাখছি, শুধু পাম্পের কথাটা লিখছি, ঠিক আছে, তো তোমরা ওইভাবেই লিখবে, পাম্পের সাথে সময়ের সম্পর্ক। দেখো কীভাবে নির্ণয় করছি, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প জল তুলতে যদি হচ্ছে তোমার 8 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প জল তুলতে নিশ্চয়ই কম সময়ের মধ্যে লেগে যাবে, কারণ এখানে যখন হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা মানে ইঞ্জিন যখন জল তোলার পাম্পের একটু বাড়িয়ে দিচ্ছ, তখন কম সময়ের মধ্যেই জল তুলতে পারবে, তাই তো? তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে সম্পর্ক ব্যস্ত লিখতে পারো বা এখানে বিপরীতও লিখতে পারো। অতএব ভগ্নাংশটি হবে, আমি এখানে ভগ্নাংশটি লিখছি, তোমরা কিন্তু এখানে হবে কথা যুক্ত করবে, তাহলে ভগ্নাংশটি যখন ব্যস্ত সম্পর্ক হয়ে যায় তখন ভগ্নাংশটি 5/7, মানে কোনো পরিবর্তনই হয়নি।
ঠিক আছে। এবারে দেখো আমরা অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পকে স্থির রাখছি, তাই তো। তো এর জন্য এখানে আমি লিখে দিচ্ছি পাম্পকে স্থির রেখে। ঠিক আছে, তোমরা এখানে পূর্ণ বাক্যে লিখবে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পকে। তো এখানে আমি লিখলাম পাম্পকে স্থির রেখে লিটারের সাথে সময়ের সম্পর্ক। তোমরা কিন্তু এখানে জলের পরিমাণের কথাতে লিখবে। তো এখানে লিটারের সাথে, তবে লিটার লিখলেও হবে, লিটারের সাথে সময়ের সম্পর্ক। দেখো সম্পর্কটা কী নির্ণয় করছি কীভাবে। তাহলে 63,000 জল তুলতে 8 ঘন্টা সময় লাগে। সরি, 36,000 জল তুলতে 8 ঘন্টা সময় লাগে। তাহলে বেশি জল তুলতে বেশি সময় লাগবে, কারণ 36,000-এর থেকে 63,000 বড়। তাহলে এখানেও বাড়ছে, তাহলে সম্পর্ক সরল। যখন এই সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি হয়, দেখো এই ভগ্নাংশটি কিন্তু এইখানে লিখবে। ঠিক আছে, তাহলে আমি এইখানেই করছি। তাহলে ভগ্নাংশটি কী হবে, দেখো সরল সম্পর্ক, তাহলে উল্টে যাবে। তাহলে উপরে হবে 63,000, 6, 3, 3টে 0 ডিভাইডেড বাই এখানে হবে 36,000, 3, 6, 3টে 0। ঠিক আছে, এবারে আমাদের নির্ণয় করতে হবে সময়, কত সময় লাগবে। অতএব সময় সমান, অতএব নির্ণেয় শব্দও যোগ করতে পারো। অতএব নির্ণেয় সময় ইকুয়াল, তাহলে এখানে 8 ছিল, এই 8টা রয়ে গেল, তারপরে এখানে গুণ চিহ্ন দিতে হবে। প্রথমের ভগ্নাংশ 5-এর 7, তো এখানে 5-এর 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশ 63,000 বাই 36,000, তাহলে 63,000 বাই 36,000, তাই তো। এবারে কাটাকাটি করো। দেখো এখানে এই 3টি শূন্য আছে, তাহলে আমরা এই 3টি শূন্যর সাথে এই 3টি শূন্য কিন্তু ক্যান্সেল করতে পারি। এবারে যদি আমরা 7-এর নামটা পড়ি, 7 আর 63, তাহলে 7 9-এ কিন্তু 63, 9 আর 36-এ কাটবে, কারণ 9 4-এ হচ্ছে 36। আবার 4-এর সাথে 8 কাটবে, 4 2 হচ্ছে 8। আর রইল কি পড়ে, 2 আর 5, তাহলে কি পড়ে রইল এখানে, তাহলে 2 গুণ 5, তাহলে 2 গুণ 5 মানে কত, 10, তাই তো। দেখো অতএবটি লিখবে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে এই যে 10, তাহলে 10 ঘন্টা সময় লাগবে। তো এখানে অতএবটি উত্তরটা লিখে দিয়েছি। ঠিক আছে, আর এখানে এটাও লিখে দিবে যে 10 ঘন্টা, অর্থাৎ এইখানে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। পরের অঙ্কটি দেখো। এবারে 6-এর অঙ্কটি কী বলেছে দেখো, বলেছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এখানে কি চেয়েছে বলো তো, এখানে চেয়েছে যে কত একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে এখানে এককটা আমরা খাতার ডান দিকে লিখব। আমি এখানে একক কথাতে লিখেছি, কিন্তু তুমি এখানে লিখবে বিদ্যুৎ খরচের পরিমাণ দিয়ে লিখবে একক, ব্র্যাকেটে দিয়ে লিখবে একক। আর কি কি পড়ে রইল দেখো, প্রথম লাইনে আছে অশ্ব ক্ষমতা। ঠিক আছে, অশ্ব ক্ষমতা মোটর, এখানে অশ্ব ক্ষমতা মোটর, আচ্ছা অশ্ব ক্ষমতা মোটর। আর কি রইল দেখো, এখানে দেখো এখানেও তো অশ্ব ক্ষমতা মোটর, এটা অশ্ব ক্ষমতা মোটর, 8 ঘন্টা, তাহলে এখানে সময়, তাই তো, সময়, আর ব্র্যাকেটে আমি এখানে ঘন্টায় লিখে দিচ্ছি। তো এবার আমাদের খুঁজে বের করতে হবে, দেখো আর কোনো একক নেই কিন্তু, ভালো করে পড়ে দেখবে আর কোথাও পাবে নি। এবারে অশ্ব ক্ষমতা মোটর, সময় আর একক, 3টি কোথায় আছে একসাথে খুঁজতে হবে। তো দেখো এখানে প্রথমে লাইন এখান থেকে শুরু হবে, কারণ এখানে দুটোই অশ্ব ক্ষমতা আছে, এখানে কিন্তু 3টে একক একসাথে পাবো না। তো 5 অশ্ব ক্ষমতার মোটর, তাহলে অশ্ব ক্ষমতার জায়গায় 5 অশ্ব ক্ষমতার মোটর, 8 ঘন্টা, সময়ের জায়গায় দেখবে 8 ঘন্টা, 20 একক বিদ্যুৎ খরচ হয়, তাহলে এখানে 20 একক বিদ্যুৎ খরচ হচ্ছে। 3 অশ্ব ক্ষমতা, তাহলে এখানে 3 অশ্ব ক্ষমতা, 10 ঘন্টা চালালে, 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, তাহলে কত মানে এখানে জিজ্ঞাসার চিহ্ন। এবারে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। কিভাবে করব, এই দুটির মধ্যে যে কোনো একটিকে স্থির রাখতে হবে, তারপরে এই এককের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমি এখানে প্রথমে সময়কে স্থির করে দিচ্ছি। তো সময়কে স্থির করে
স্থির করে বা রেখে, একই কথা। অশ্বক্ষমতা মোটরের সাথে এককের সম্পর্ক। মোটরের সাথে, আচ্ছা মোটরের বানানটা ভুল হয়ে গেল, মোটরের সাথে এককের সম্পর্ক। দেখো কিভাবে নির্ণয় করছি। 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর চললে 20 ইউনিট কারেন্ট খায়। একক মানে ইউনিট। তাহলে অশ্বক্ষমতা যখন কমে যাবে তখন কম কারেন্ট খাবে, তাহলে 5-এর থেকে 3 কমছে, এখানে এককটাও কমছে। তাহলে এখানে কি সম্পর্ক আসলো বলো? তাহলে এখানে যে সম্পর্ক আসলো, এখানে সম্পর্কটা আমরা সরল বলতে পারি। তাহলে সম্পর্ক, আর যখনই সরল সম্পর্ক হয় ভগ্নাংশটি উল্টে যায়। অতএব ভগ্নাংশটি কী হবে? সরল সম্পর্ক হলে উপরে হবে 3, নিচে হবে 5। তার মানে উপরে হবে 3 আর নিচে হবে 5। এরপরে আমাদের এখানে অশ্বক্ষমতা মোটরকে স্থির রাখতে হবে, তারপরে সময় আর এককের সম্পর্ক লিখতে হবে। এই জন্য লিখেছি অশ্বক্ষমতা মোটরকে স্থির রেখে সময় ও এককের সম্পর্ক। সময়ের সাথে এককের সম্পর্ক নির্ণয় করো। এবারে দেখো 8 ঘন্টা করে যদি চলে তাহলে 20 ইউনিট বা একক কারেন্ট খায়। যখন এখানে সময়টা বাড়বে তখন কিন্তু এককটাও বাড়বে, কারণ বেশি ইউনিট কারেন্ট খাবে, বেশি সময় ধরে চললে তো বেশি কারেন্ট খাবেই। তাহলে এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, তাহলে সম্পর্ক সরল হয়ে যাচ্ছে। আর যখনই সম্পর্ক সরল হবে তখন ভগ্নাংশটি হবে, তো অতএব, আচ্ছা ভগ্নাংশটি নিচে লিখতে হয়, আমি এখানেই করছি। অতএব ভগ্নাংশটি হবে, হ্যাঁ আমি হবে আর লিখছি না, তাহলে সরল সম্পর্ক হলে উল্টে যায়। তাহলে উপরে হবে কি? উপরে হবে 10, নিচে হবে 8। উপরে হবে 10 আর নিচে হবে 8। এরপর আমাদের এখানে বিদ্যুৎ খরচের পরিমাণ করতে হবে। অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ, ঠিক আছে, নির্ণেয় বিদ্যুৎ খরচ ইকুয়াল, তাহলে এখানে যে 20 দেখতে পাচ্ছ, এই 20টা এখানে লিখতে হবে। 20 গুণ প্রথম ভগ্নাংশে যে 3-এর 5, এই 3-এর 5টা লিখতে হবে, কোণ দ্বিতীয় ভগ্নাংশে যে 10-এর 8 বের করা হয়েছে, তাহলে এখানে 10-এর 8ও লিখতে হবে। এবারে কাটাকাটি করতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে হচ্ছে 10, আবার 2 আর 8 কাটবে, 2 4-এ 8, 4 আবার 20 কাটবে, 4 5-এ হচ্ছে 20। এই 5-এর সাথে 3 গুণ হবে, 5 3-এ হবে 15, তাই তো। দেখো অতএব দিয়ে লিখে দিবে যে 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক, এখানে এই যে 15 একক বিদ্যুৎ খরচ হবে। তো আমি এখানে লিখেছি 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে, ঠিক আছে। পরেরটি দেখো। আচ্ছা এবারে এই 7-এর অঙ্কটি দেখো, বলেছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো আমাদের এখানে কীটা নির্ণয় করতে হবে? কতজন তাঁতি। এজন্য যেটা চাইবে সেটা খাতার ডান দিকে লিখতে হয়, সেটা তোমরা আগের থেকে জেনে এসেছো। তো দেখো তাহলে আমাদের এখানে তাঁতির সংখ্যাটা খাতার ডান দিকে লিখতে হবে, তাই তো। তো আমাদের এখানে যে তাঁতি, তাহলে এখানে তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যা, বেশ। আর কি রইল? তাহলে এখানে 14 জন তাঁতি তো হয়েই গেল। এখানে দেখো দিন আছে, তাহলে আমরা প্রথমে, আচ্ছা দিন, এখানে প্রথমে দিন করে দিচ্ছি, দিন সংখ্যা। আচ্ছা আর কি রইল? 210টি শাড়ি, তাহলে এখানে শাড়ির সংখ্যা লিখে দিচ্ছি, শাড়ির সংখ্যা, ব্র্যাকেটে টি কথাটাও তোমরা চোখ রাখতে পারো। ব্যাস দেখো আর কোনো কিছুই কিন্তু রাশি পড়ে নাই, এই 3টি আছে এর মধ্যে, তোমরা পড়ে দেখবে আর কোথাও পাবে নি খুঁজে। তো এখানে যদি আমরা প্রথম লাইনটা পড়ি, দিন সংখ্যা, শাড়ির সংখ্যা আর তাঁতির সংখ্যা সবগুলোই পাবো। তাহলে 14 জন তাঁতি, তাহলে এখানে তাঁতির জায়গায় আমরা 14 জন তাঁতি লিখব। 12 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় আমরা এখানে 12 লিখব।
210টি শাড়ি, তাহলে শাড়ির সংখ্যার জায়গায় এখানে 210টি শাড়ি। পুজোর সময়ে 10 দিনের মধ্যে, তাহলে এখানে দিন সংখ্যা হচ্ছে 10 দিনের মধ্যে 300টি শাড়ি, তাহলে শাড়ির জায়গায় এখানে আমরা 300টি লিখব। শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে এখানে কতজন তাঁতি নিয়োগ করতে হবে সেটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা সম্পর্কটা নির্ণয় করে এগিয়ে যাব। ঠিক আছে, তো দেখো কীভাবে অঙ্কটা আমরা এগোচ্ছি। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা কি করব, দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে স্থির রাখবো। তো আমি এখানে শাড়ির সংখ্যাকে স্থির রাখছি, তাহলে শাড়িকে স্থির রেখে দিন সংখ্যার সাথে তাঁতির সম্পর্ক, দিন সংখ্যা দেখো দিন সংখ্যা আর তাঁতির সম্পর্ক আমরা কীভাবে নির্ণয় করব। 12 দিনে যদি শাড়ি বুনতে 14টি তাঁতি লাগে, 10 দিনের মধ্যে শাড়ি বোনার জন্য তাঁতির সংখ্যা অবশ্যই বেশি নিয়োগ করতে হবে, তাহলে এখানে কমছে এখানে বাড়ছে, তাহলে আমরা কি সম্পর্কে আসছে বলো, কমা বাড়া করলে ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে এখানে হবে ব্যস্ত। আর যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখনই ভগ্নাংশটি কি হবে, দিয়ে অতএব দিয়ে এখানে লিখবে যে অতএব ভগ্নাংশটি হবে, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে ভগ্নাংশটি ব্যস্ত সম্পর্ক হলে ঠিক যেভাবে আছে সেইভাবে থেকে যায়। ঠিক আছে, তার মানে 12/10ই রয়ে যাবে, উপরে হবে 12 আর নিচে হবে 10, 12/10। দেখো এবারে আমরা এই দিন সংখ্যাকে স্থির রাখবো, দিন সংখ্যাকে স্থির রেখে শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। এই জন্য লিখেছি দিন সংখ্যাকে স্থির রেখে শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সম্পর্ক, তাহলে সম্পর্কটা নির্ণয় করো। তাহলে 210টি শাড়ি বুনতে যদি 14টি তাঁতি লাগে, তাহলে এখানে শাড়ির সংখ্যা 300 বাড়ছে, তাহলে বেশি শাড়ি বোনার জন্য বেশি তাঁতি লাগবে, তাহলে এখানে বাড়ছে এখানেও বাড়ছে, এজন্য সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। আর যখনই সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি লিখতে হয় দেখো ভগ্নাংশটি সরল সম্পর্কে ভগ্নাংশটি কি হয়, উল্টে যায়, তাহলে প্রথমে হবে 300 তারপর হবে 210, তাহলে এখানে 300 লিখবে প্রথমে, ডিভাইডেড বাই এখানে এই 210। এবারে আমাদের তাঁতির সংখ্যা নির্ণয় করতে হবে, তাই তো। তো অতএব এই যে কতগুলি তাঁতি লাগবে, এবার তাঁতি হতে নির্ণেয় তাঁতি সমান, অতএব নির্ণেয় তাঁতি সংখ্যা ইকুয়াল, তাহলে প্রথমে এই যে 14 আছে দেখতে পাচ্ছ, এই 14টা রইবে, গুণ চিহ্ন দিতে হবে, তারপরে 12/10 গুণ চিহ্ন দিতে হবে 300/210। এবারে তোমাকে এখানে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তো কাটাকাটি করা খুবই সহজ। তো দেখো প্রথমে এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল করছি, এই শূন্যর সাথে আবার এই শূন্য ক্যান্সেল করছি। এবারে যদি আমরা 3-এর নামটা পড়ি, 3 আর 21, তাহলে 3 7 হবে 21। ঠিক আছে, এবারে যদি আমরা 7-এর নামটা পড়ি, 7-এর সাথে 14 কিন্তু কাটবে, 7 দুগুণে হচ্ছে 14, তাহলে আর নিচে কিছু পড়ে নাই, তাহলে নিচে যখন কিছু পড়ে নাই তাহলে উপরে শুধুমাত্র 2 আর 12 পড়ে রইলো, এরা গুণ সম্পর্কে আছে, তার মানে 2 গুণ 12, 12 দুগুণে কত 24 জন, তাহলে 24 জন তাঁতি লাগবে। ঠিক আছে, আমাদের কি উত্তর চেয়েছিল দেখো তো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে এই সময় মতো বলতে 10 দিনের মধ্যে 300টি শাড়ির কথা বলা হচ্ছে, তাহলে এই 10 দিনের মধ্যে 300টি শাড়ি যদি হচ্ছে বোনা হয় তার জন্য কিন্তু 24 জন তাঁতিকে নিয়োগ দিতে হবে। কিন্তু এই 24 জন তাঁতিকে নিয়োগ দিয়ে কি কিছু লাভ আছে, কারণ অলরেডি তো আমাদের 14 জন আছে, তাহলে এক্সট্রা 24 জন হতে আর কজন লাগবে, 10 জন হবে, তাহলে অতএবটি লিখব, অতএব দেখো অতএব দিয়ে লিখছি, দেখো এই জন্য লিখেছি অতএব আরও তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে আমাদের এখানে 24 জন নিয়োগ করতে হবে, 24 আর অলরেডি আমাদের আছে কজন, এখানে 14 জন আছে, তাহলে বিয়োগ 14, তাহলে 14 থেকে যদি 24 বাদ চলে যায় তাহলে 10 জন, তাহলে এইটা হবে অ্যান্সার, 10 জন তাঁতি নিয়োগ করতে হবে।
এবারে এই 8-এর অঙ্কটি, তো এই 8-এর অঙ্কটি খুব ভালো করে বুঝবে তবেই কিন্তু করতে পারবে। দেখো কি আছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। তাহলে একটি জাহাজ সংস্থা আছে, এই জাহাজ সংস্থা কি করছে না 10 দিনের মধ্যে এই জাহাজ থেকে সমস্ত মাল নামিয়ে নেবে। এবার কি বলেছে, সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পন্ন হয়েছে। আরও কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এখানে কি চেয়েছে, সময় মতো কাজটি শেষ হবে। তাহলে এখানে আমাদের কি চেয়েছে দেখো, কতজন লোক নিয়োগ করতে হবে, তাহলে এখানে জনসংখ্যা চেয়েছে। তাহলে যেটা চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। তো এর জন্য দেখো আমি এখানে জনসংখ্যা লিখছি, জনসংখ্যা। তো জনসংখ্যা ছাড়া আর কি কি পড়ে রইল, তাহলে এখানে দেখো 10 দিনে, তাহলে আমরা এখানে দিন সংখ্যা লিখতে পারবো। আচ্ছা 10 দিনে, তো এখানের মধ্যে জনসংখ্যা তো হয়েই গেছে, এখানে দিন সংখ্যা তো লিখেই ফেলেছি, কিন্তু 1/4 অংশ। তাহলে এখানে কাজের পরিমাণ হয়নি, তাহলে কাজটি, তাহলে অংশ, তাহলে কাজের পরিমাণ, ঠিক আছে, কাজের পরিমাণ, ব্যাকেটে অংশ তো লিখতে পারো, ঠিক আছে। এখানে আর কি কিছু পড়ে রইল না, আর কিছু পড়ে রইল নি। এবারে তোমাকে খুঁজে বের করতে হবে একই লাইনের মধ্যে দিন সংখ্যা, কাজের পরিমাণ আর জনসংখ্যা কথায় আছে তারা। তাহলে যদি আমরা প্রথম লাইনটা পড়ি, একটি জাহাজ সংস্থা 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা দিন সংখ্যা পাচ্ছি আর জনসংখ্যা পাচ্ছি, কিন্তু 3টে করতে পারছি না। তো পরেরটা কি দেখা যায়, তাহলে 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে আমাদের শুরুটা এখান থেকেই করতে হবে। তাহলে 3 দিন পর দেখা গেল, তাহলে দিন সংখ্যা হচ্ছে 3 দিন, কাজটির 1/4 অংশ, তাহলে এখানে কাজটির 1/4 অংশ হয়েছে, ঠিক আছে। তাহলে 3 দিন পরে 1/4 অংশ যে কাজটি হয়েছে তার জন্য কতজন নিয়োগ করেছিল, সেই 280 জনই এখানে নিয়োগ করেছে, এই জন্য এখানে 280 লিখবো, ঠিক আছে। এবারে পরেরটা কি বলেছে দেখো, বলছে আর কতজন লোক নিয়োগ করলেন, তাহলে এখানে কতজন লোক, জনসংখ্যা নিয়োগ করলে, কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। তাহলে কাজটি সময় মতো শেষ হবে বলতে কি, এই 7 দিনের দিন সময় মতো বলতে এই 10 দিনের মধ্যেই শেষ করতে হবে। তাহলে অলরেডি এখানে 3 দিন কাজটা হয়ে গেছে, তাহলে সময় মতো শেষ করার জন্য আর হাতে কদিন সময় আছে, 7 দিন আছে। তাহলে এই 7 দিনটা আমরা কীভাবে পেয়েছি, তাহলে 10 থেকে 3 বিয়োগ করেছি, তো এখানে 10 বিয়োগ 3, ঠিক আছে। তাহলে কাজের পরিমাণ, তাহলে সমস্ত কাজটা তো আমাদের কমপ্লিট করতে হবে, তার মাত্র 1/4 অংশ হয়েছে। তাহলে আর কত বাকি আছে, তাহলে অংশের ক্ষেত্রে সমস্ত অংশকে 1 ধরা হয়, 1 থেকে যদি আমরা এখানে 1/4 বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটা পেরিয়ে যাবে। তাহলে সমান হচ্ছে, তাহলে এই বিয়োগগুলো করা খুবই সোজা, এখানে 4 করতে নিচে 4, তাহলে 1 কত দিলে 4, 3 দিতে, তাহলে 3/4 অংশ কত দিনে করবে। যেহেতু সমস্ত কাজটা আমরা এক অংশ দেখেছি তার জন্য এখানটা লিখে দিবে যে সমস্ত কাজ সমান 1 অংশ। এবারে সম্পর্ক নির্ণয় করতে পারলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তো দেখো কিভাবে সম্পর্ক নির্ণয় করছি, তো প্রথমে এই দুটোর মধ্যে যে কোনো একটিকে স্থির রাখতে হবে। তো আমি এখানে কাজের পরিমাণটাকে স্থির রাখছি, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে লিখছি যে কাজের পরিমাণকে স্থির রেখে দিন সংখ্যার সাথে জনসংখ্যার সম্পর্ক। তো তোমরা এর আগে জেনেছো যে দিন সংখ্যার সাথে জনসংখ্যার সম্পর্ক সবসময় ব্যস্ত হয়, ঠিক আছে। দিন সংখ্যার সাথে জনের সম্পর্ক, তো কি কারণে সম্পর্ক ব্যস্ত হয় তোমাকে আমি বলছি। দেখো
তিন দিনে যদি মাল নামানোর জন্য 280 জনকে নিয়োগ করা হয়, তাহলে 7 দিন, তাহলে দিন সংখ্যা যখন বাড়িয়ে দেবে তখন কম জনের মধ্যেই মালটা নামিয়ে দেবে। তাহলে এখানে বাড়ছে, এখানে কমছে, এই কারণে ব্যস্ত। আর যখনই ব্যস্ত সম্পর্ক হয় তখনই ভগ্নাংশটি কী হয় বলো তো, যেমন থাকে ঠিক সেইভাবে রয়ে যায়। দেখো এখানে সম্পর্ক দিন সংখ্যার সাথে জনসংখ্যার সম্পর্ক ব্যস্ত হলো, আর ব্যস্ত হলে অতএব ভগ্নাংশটি এখানে লিখতে হয়। তো আমি এখানে করে দিচ্ছি, অতএব ভগ্নাংশটি হবে, আর ব্যস্ত হলে ঠিক একই থাকে, তাহলে 3/7। তো এখানে 3/7, ঠিক আছে। তো এবারে কি করছি দেখো, এবারে এই দিন সংখ্যাকে স্থির করে কাজের পরিমাণের সাথে জনসংখ্যার সম্পর্ক নির্ণয় করছি। তাহলে দিন সংখ্যাকে স্থির রেখে কাজের পরিমাণের সাথে জনসংখ্যার সম্পর্ক। দেখো নির্ণয়টা কীভাবে করছি। এবারে দেখো এই 1/4 আর 3/4 মধ্যে কে বড় কে ছোট সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এ কারণে দেখো এখানে আমি 1/4 লিখছি, দেখো ভালো করে বুঝো, কিন্তু এখানে হচ্ছে 1/4 আর এখানে হচ্ছে 3/4। তাহলে 1/4 3/4, দেখো এখানে হর 4, এখানেও 4, তাহলে হরগুলো যখন সমান হয় উপরের লব যে বড় সেই হয় বড়। তাহলে 1 আর 3-এর মধ্যে কে বড়? 3 বড়, তাহলে এটা অ্যারোটা এইভাবে হবে, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে 3/4 হচ্ছে, এটা হচ্ছে বড়, আর এইটা হচ্ছে ছোট। তোমরা কিন্তু লিখবে না একদম, ঠিক আছে। তো এখানে দেখো নির্ণয় কি করে করছি, দেখো 1/4 অংশ কাজ করতে যদি 280 জন লাগে, অর্থাৎ কম অংশ কাজ করতে 280 জন, আর এখানে বেশি অংশ কাজ করতে বেশি জন লাগবে, তার মানে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, এই জন্য সম্পর্ক সরল হচ্ছে। যখন সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি কিভাবে নির্ণয় করতে হয় দেখো, অতএব ভগ্নাংশটি উল্টে যায়, ঠিক আছে, ভগ্নাংশটি উল্টে যায়। তো প্রথমে হবে 3/4, এই কারণে প্রথমে আমরা 3/4 লিখব, ডিভাইডেড বাই তারপরে হবে 1/4, এই 1/4 ইকুয়াল দাম। তাহলে প্রথমে 3/4 করতে এখানে 3/4, এই যে বড় বাইটা দেখতে পাচ্ছ, এই বড় বাই মানে ভাগ, তাহলে এখানে গুণ দিতে হবে, তাহলে উপরে হবে 4 আর নিচে হবে 1। তো এখানে 4-এ কাটবে না, ঠিক আছে, না কেটে পাশাপাশি এভাবে গুণ করবে। তাহলে 3-এর সাথে 4 যদি গুণ করো, 3-4 হচ্ছে 12, আর 4-এর সাথে যদি 1 গুণ করো, 4-একে 4, ভগ্নাংশটি হচ্ছে 12/4। তো আমাদের এখানে জনসংখ্যা বের করতে বলেছিল, অতএব নির্ণেয় জনসংখ্যা, তাই তো। তো জনসংখ্যাটা আমরা কী করে বের করছি দেখো, তাহলে এখানে যে প্রথমে যে সংখ্যাটি আছে এই যে 280, তো এখানে 280টা লিখতে হবে, তারপরে গুণ চিহ্ন দিতে হবে। প্রথম ভগ্নাংশ কী হয়েছিল দেখো 3/7, তো এই যে 3/7টা আমি রাউন্ড করে দিচ্ছি, তো এখানে 3/7 গুণ, তারপরে ভগ্নাংশ 12/14, তো এখানে 12/4, ঠিক আছে। এবার যদি কাটাকাটি করতে পারো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো এটা দেখো 7 আর 280 কাটবে, কারণ 7-এর সঙ্গে 280 কাটো, 7×4 28, এখানে 40, ঠিক আছে। আবার এখানে 4-এর সাথে 40 কাটবে, আচ্ছা এভাবেও কাটবে, আবার 4-এর সাথে 12 কাটবে। তাহলে 4-এর সাথে যদি 12 কাটো, 4×3 হচ্ছে 12, তাহলে কত রইল এখানে পড়ে, তাহলে 3×3 9, 9 আর 40-এ গুণ করো, 9 আর 40-এ হবে 360 জন, 360 জন, ঠিক আছে, 360 জন। তো এবারে আমাদের কি চেয়েছে দেখো, বলেছে যে আরও কতজন লোক নিয়োগ করলে সময় মতো কাজটি শেষ হবে। সময় মতো বলতে কি, এই 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাহলে অলরেডি তার 280 জন আছে, তাহলে আর এখানে আর কতজন লাগবে বলো, এই 360 হতে আর কজন লাগবে। তাহলে আমরা এখানে যদি এই 360-এর থেকে 280 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে দেখি, 0 8 কত ছিল 8, 80। তাহলে 380 হতে 360 জন হতে আর 80 জন লোক লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সময় মতো কাজটি শেষ করতে 360 বিয়োগ 280 সমান 80 জন লাগবে, ঠিক আছে, 80 জন লোক লাগবে, 80 জন লাগবে। এর পরের 9-এর অঙ্কটি দেখো,
এবারে আমরা এই 9 অঙ্কটি করব। তো 9 অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 পূর্ণ 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এখানে নির্ণয় করতে কি হবে বলো, যন্ত্রচালিত তাঁত। কিন্তু এখানে যন্ত্রচালিত তাঁতের কথা কি কোথাও উল্লেখ আছে? আমাদের এখানে 12টি হস্তচালিত তাঁতের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 12টি যন্ত্রচালিত তাঁতের কথা কিন্তু বলে নাই। তাহলে এই 12টি হস্তচালিত তাঁত সমান কটি যন্ত্রচালিত তাঁত যদি বের করতে পারি তাহলে অঙ্কটি হয়ে যাবে। তো এই কারণে আমরা প্রথমে দেখো এই লাইনটার দিকে তাকাবো। তো বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 পূর্ণ 1/4 গুণ। তার মানে কি বলতে চেয়েছে, তাহলে কার ক্ষমতা বেশি, যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা না হস্তচালিত তাঁতের ক্ষমতা বেশি? তো এর থেকে আমরা এখানে বুঝতে পারছি যে অবশ্যই যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 2 পূর্ণ 1/4, তাহলে 2 পূর্ণ 1/4টি হস্তচালিত তাঁত সমান যেহেতু একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 পূর্ণ 1/4 গুণ, তাহলে আমরা বলতে পারি একটি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, মানে 2 পূর্ণ 1/4 মানে 2টির বেশি হস্তচালিত তাঁতে যে কাজ করবে একটি যন্ত্রচালিত তাঁতে সেই কাজ করবে। কারণ হস্তচালিত তাঁত কি হাতে চালাতে হয়, তাহলে বেশি তাঁত লাগবে। আর একটি তাঁতে কি হবে, একটি তাঁত কার সাথে সমান হবে, 2 পূর্ণ 1/4টি হস্তচালিত তাঁতের সাথে সমান হবে। তাহলে 2 পূর্ণ 1/4 সমান কত যদি একটু বের করে নিই, তাহলে 4 এখানে করছি 2 পূর্ণ 1/4 সমান 4 দুগুণে 8 একে 9, তাহলে আমরা এখানে 9/4 লিখে দেবো। ঠিক আছে, তাহলে 9/4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। এবারে তাহলে একটি হস্তচালিত তাঁত লেখা হলো নি, তাহলে একটি হস্তচালিত তাঁত সমান নিশ্চয় কম যন্ত্রচালিত তাঁত হবে। তাহলে কম হলে কি হয়, কারণ এইটার থেকে অবশ্যই কম হলে ভাগ হয়, ভাগ হলে উপরে হবে 1 ডিভাইডেড বাই নিচে হবে 9/4। তো এটাকে যে একটু ক্যালকুলেট করে সমাধান করি, তো এটা সমান 1 গুণ এইটা বড় বাই মানে ভাগ থাকলে গুণে হয়ে যায়, তাহলে ওইটা উল্টে যায়, উপরে হবে 4 আর নিচে হবে 9। সমান যদি 4-এর সাথে 1 গুণ করি, 4 একে 4 আর নিচে হবে 9, তাহলে 4-এর 9টি যন্ত্রচালিত তাঁত, তাই তো। আর এখানে কার কথা বলেছে, এখানে 12টি হস্তচালিত তাঁতের কথা বলেছে, তার জন্য এখানে লিখি 12টি। তাহলে 12টি, এখানে টি কথাটাও লেখা হয়নি, তাহলে 12টি হস্তচালিত তাঁত সমান নিশ্চয় 1-এর চেয়ে বেশি, তাহলে বেশি হলে গুণ হবে, তাহলে এখানে 4-এর 9 গুণ এখানে এই 12, যদি একটু গুণ করি 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 তিরিকে 9, 3 4-এ 12 সমান হচ্ছে 4-এর সাথে 4 গুণ করলে 4 4-এ হচ্ছে 16 আর নিচে হচ্ছে 3, 3টি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, 3টি যন্ত্রচালিত তাঁত। তাহলে 12টি হস্তচালিত তাঁত মানে কি 3টি যন্ত্রচালিত তাঁত, তাই তো। এবারে আমরা অঙ্কটি গুছাবো ভালোভাবে। তো আমাদের কি চেয়েছে বলো, যন্ত্রচালিত তাঁত। তাহলে যেইটা চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়। যেহেতু আমাদের এখানে যন্ত্রচালিত তাঁত চেয়েছে, তার জন্য আমরা এখানে যন্ত্রচালিত তাঁত কথাটা লিখেছি। আর কি রইল, এখানে দেখো হস্তচালিত তাঁতকে আমরা যন্ত্রচালিত তাঁতে কনভার্ট করেছি, এটা লেখা হয়ে গেছে। এবারে দেখো 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, তাহলে এখানে কাপড়ের পরিমাণ আমরা লিখবো, তাহলে কাপড়ের পরিমাণ। ঠিক আছে, কাপড়ের পরিমাণ। আর কি রইল এখানে 18 দিনে, তাহলে এখানে দিন সংখ্যা। দেখো আর কোনো কিছু রইল কি না, এখানেও মিটার লেখা হয়ে গেছে, মিটার এই যে কাপড়ের পরিমাণ মিটার, আর 15 দিন এখানেও দিন লেখা হয়ে গেছে, আর কতগুলি যন্ত্রচালিত তাঁত লেখা হয়ে গেছে। এবার আমাদের খুঁজে বের করতে হবে একটি লাইনের মধ্যে কাপড়ের পরিমাণ, দিন সংখ্যা, যন্ত্রচালিত তাঁত কোথায় আছে। তো দেখো এখান থেকে যদি আমরা শুরু করি, 12টি হস্তচালিত তাঁত
তাহলে 12টি হস্তচালিত তাঁতের জায়গায় আমরা যন্ত্রচালিত তাঁত 12টি হস্তচালিত তাঁত মানে কতগুলি যন্ত্রচালিত তাঁত? 16/3টি। তাহলে এখানে আমরা 16/3 লিখব, তাই তো। 1080 মিটার কাপড়, তাহলে কাপড় এখানে 1080 মিটার লিখব। 18 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় আমরা এখানে 18 লিখব। এবারে হচ্ছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড়, তাহলে এখানে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড়। 15 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় এখানে 15 দিনে লিখব। কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তাহলে এখানে যন্ত্রচালিত তাঁতের জায়গায় আমরা এখানে জিজ্ঞাসা দেবো। এবার যদি আমরা সম্পর্কটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা এগিয়ে যাবে। তো এই জন্য প্রথমে যে কোনো একটাকে আমাদের স্থির রাখতে হবে এই দুটির মধ্যে। তাহলে আমরা এখানে দিন সংখ্যাকে স্থির করছি, তো এই জন্য লিখি দিনকে স্থির রেখে, দিন সংখ্যাকে স্থির রেখে। কাপড়ের সাথে যন্ত্রচালিত তাঁতের সম্পর্ক, তাহলে কাপড়ের সাথে, কাপড়ের সংখ্যার সাথে আর কি, কাপড় সংখ্যার সাথে, কাপড়ের সাথে, কাপড় সংখ্যার সাথে লিখবে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। কাপড়ের সাথে যন্ত্রচালিত তাঁতের সম্পর্ক, তাঁতের সম্পর্ক। দেখো কি সম্পর্ক হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 1080টি কাপড় বোনার জন্য 16/3টি তাঁত লাগে। তো এখানে 2700 মিটার কাপড়, তার মানে 1080 থেকে 2700 মিটার বেশি সংখ্যক কাপড়। তাহলে বেশি সংখ্যক কাপড় মানে বেশি পরিমাণ কাপড় বোনার জন্য বেশি তাঁত লাগবে। তাহলে এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক হয়ে যাচ্ছে। সরল সম্পর্ক যখনই হয়ে যাবে তখন ভগ্নাংশটি কী হয় বলো তো, উল্টে যায়। তাহলে ভগ্নাংশটি, আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি। অতএব ভগ্নাংশটি, তাহলে ভগ্নাংশটি উপরে হবে 2700 আর নিচে হবে 1080। এবার তো কাপড়ের পরিমাণটাকে, এরপর আমরা কি করব, দিন সংখ্যাকে স্থির রেখেছি, এবার আমরা কাপড়ের পরিমাণকে স্থির রাখব। তাহলে এখানে কাপড়ের পরিমাণকে স্থির রেখে, কাপড়ের পরিমাণকে স্থির রেখে, কাপড়ের পরিমাণকে স্থির রেখে দিন সংখ্যার সাথে যন্ত্রচালিত তাঁতের সম্পর্ক, দিন সংখ্যার সাথে যন্ত্রচালিত তাঁতের সম্পর্ক। দেখো কি সম্পর্ক আসছে আগে নির্ণয় করো। 18 দিনে কাপড় বোনার জন্য 16/3টি তাঁত লাগে, কিন্তু কাপড়টা 15 দিনে বুনতে হবে। তাহলে দিন সংখ্যা যখন কমিয়ে দেবে তখন তাঁতের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে, না হলে কী করে মেকআপ করতে পারবে। দিন সংখ্যা তুমি কমিয়ে দিচ্ছ, এখানেও যদি তাঁতের সংখ্যা কমিয়ে দাও তাহলে কি তুমি শাড়ি মেকআপ করতে পারবে? পারবে না। এই কারণে এখানে কমছে, এখানে বাড়ছে, দিন সংখ্যা কমলে তাঁতের পরিমাণ বাড়ছে। তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে সম্পর্কটি ব্যস্ত। আর যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখন ভগ্নাংশটি যা থাকে ঠিক সেইভাবে থেকে যাবে। অতএব ভগ্নাংশটি, ব্যস্ত সম্পর্কে ভগ্নাংশ কখনোই উল্টোবে না। তাহলে এখানে হচ্ছে 18/15, 18/15। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে যন্ত্রচালিত তাঁত। তাহলে বলেছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, অতএব নির্ণয় যন্ত্রচালিত তাঁত সমান, তাহলে এখানে হচ্ছে 16/3 গুণ 16/3 সাথে এখানে 2700/1080 আর এখানে 18/15। এবার যদি গুণটা কাটাকাটি ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু অঙ্ক এগিয়ে যাবে। তো এখানে দেখো এই শূন্যর সাথে এই শূন্য একটা ক্যান্সেল করছি। এবারে দেখো এই 18-র সাথে কিন্তু 108 কাটবে, কারণ 18 আমরা কি জানি 18 হয় 108, তাই তো। এবারে দেখো এখানে এককের অঙ্ক 0 আছে, এখানে আছে 5, তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে। 5 দিয়ে কাটলে 5 3 হয় 15, এবারে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25,
5 4 20 54। এবারে যদি করো এই 6-এর সাথে 54, 6 9 হবে 54। এবারে দেখো 3-এর সাথে যদি 9 কাটো, তো এখানে 3 তিরিককে হবে 9, আবার এই 3-এ আর 3-এ কাটলে হয় 1, তাহলে কত পড়ে রইলো এখানে 16টি, শুধুমাত্র 16 পড়ে রইলো। 16-এর সঙ্গে 1 গুণ করলে সেই 16ই হবে, তাহলে সমান হচ্ছে এখানে 16। তাহলে বলেছে যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতির হিসাব করি। তো আমি একদম সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি যে 16টি তাঁত লাগবে, 16টি যন্ত্রচালিত, ঠিক আছে, 16টি যন্ত্রচালিত, তোমরা একটু গুছিয়ে লিখতে পারো বড় করে, তাঁত লাগবে। ঠিক আছে, অঙ্কটি একটু আরেকবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে অনেকটাই সোজা হয়ে যাবে। ঠিক আছে, পরের দেখো এবারে 10-এর অঙ্কটা কি বলেছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষের করার ক্ষমতা সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তো আমাদের এখানে কি চেয়েছে দেখো, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তো এখানে কতজন কৃষক বলেছে, তাহলে যেটা চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে লিখতে হয়, আর এর আগে গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হয়, তোমরা তো জেনেই গেছো। তাহলে এখানে কতজন কৃষক, তাহলে এখানে কৃষক সংখ্যা, তাহলে কৃষক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, কৃষক সংখ্যা ছাড়া আর কি কি রইল, এখানে দেখো 25 জন কৃষক তো হয়েই গেছে, এখানে বিঘা জমি, তাহলে জমির পরিমাণ, তাহলে জমির পরিমাণ। আচ্ছা, আর কি রইল এখানে, এখানে দিন সংখ্যা, তাহলে এখানে দিন সংখ্যা। আর দেখো কোনো একক আছে কি পড়ে এখানে, না আর নাই, এখানে দিন সংখ্যা হয়ে গেছে, আর এখানে ট্রাক্টর সংখ্যা, ঠিক আছে। ট্রাক্টরের ক্ষমতা সমান, তো এখানে ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান সেটা নির্ণয় করতে হবে। তো এখানে এবারে দেখো করা যাচ্ছে, তাহলে এখানে জমির পরিমাণ, দিন সংখ্যা, কৃষক, তিনটি কোথায় একসাথে আছে। তাহলে দেখো এখানে 25 জন কৃষক, তাহলে এখানে জনসংখ্যার জায়গায় 25 জন কৃষক। 2400 বিঘা জমি, তাহলে জমির পরিমাণে 2400 বিঘা লিখব। 36 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় 36 দিনে। সমিতির একটি ট্রাক্টর কেনায় দেখা গেল অর্ধেক জমি, তাহলে অর্ধেক জমি বলতে কি, তাহলে 2400-র অর্ধেক কত, 1200, তাই তো। 30 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় হলো 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান, তাহলে এখানে কতজন কৃষকের সমান। আর এটা তোমাকে দেখাতে হবে কীভাবে 2400 এসেছে, তাহলে এখানে লিখবে এই 1200 কীভাবে এলো, এখানে হচ্ছে 2400 ডিভাইডেড বাই 2, অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ করতে হয়, ইকুয়াল, এখানে তুমি বিঘা লিখে দিতে পারো, আর এটা দিন সংখ্যা, আর এখানে 25 জন কথাতে লিখতে পারো। তো এবারে সম্পর্ক নির্ণয় করব, তাহলে যে কোনো যে কোনোকে, এই দুটির মধ্যে যে কোনো একটিকে স্থির রেখে তা অপরটির সাথে কৃষকের সংখ্যার সম্পর্ক নির্ণয় করতে হয়। তো এখানে দিন সংখ্যাকে আমি স্থির রাখছি, তাহলে দিনকে স্থির রেখে জমির সাথে কৃষক সংখ্যার সম্পর্ক, জমির সাথে কৃষকের সম্পর্ক। দেখো 2400 বিঘা জমি চাষ করতে 25 জন কৃষক লাগে। এখন জমির পরিমাণ কমে গেছে, 1200 হয়েছে, তাহলে 1200 বিঘা মানে কম জমি চাষ করতে কম জন কৃষক রাখবে, তাহলে সরল সম্পর্ক, এখানেও কমছে এখানেও কমছে। যখন সম্পর্কটি সরল হয়ে যায় তখন ভগ্নাংশটি উল্টে যায়, অতএব ভগ্নাংশটি অতএব দিয়ে নিচে লিখতে হয়, কিন্তু আমি এখানেই লিখছি, উল্টে গেলে প্রথমে হবে 1200 ডিভাইডেড বাই, এখানে হবে 2400, ঠিক আছে। এবারে জমির পরিমাণকে স্থির রেখে দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। তাহলে জমিকে স্থির রেখে দিন সংখ্যার সাথে কৃষকের সম্পর্ক, তাহলে দিন সংখ্যার সাথে
কৃষকের সম্পর্ক। দেখো 36 দিনে চাষ করতে 25 জন কৃষক লাগে। যখন দিন সংখ্যা কমে যাবে তাহলে কম 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 দিনে জমি চাষ করার জন্য বেশি কৃষক লাগবে, কারণ দিন সংখ্যা কমে গেলে কৃষকের সংখ্যা তো অবশ্যই তোমাকে বাড়াতে হবে। তাহলে এখানে কমছে, এখানে বাড়ছে, তাহলে সম্পর্ক বেস্ট। আর এই সম্পর্ক নির্ণয়গুলি করার জন্য অঙ্কটি তোমাকে বারবার পড়তে হবে, তবেই কিন্তু পারবে। অতএব ভগ্নাংশটি যখন ব্যস্ত সম্পর্ক হয়ে যায় তখন ভগ্নাংশটি স্থিরই থাকে, মানে 36/30। তাহলে 36/30। আর অতএব ভগ্নাংশটি কিন্তু এখানে নিচে লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এখানে কৃষক সংখ্যা, তাই তো। অতএব নির্ণেয় কৃষক সংখ্যা সমান, তাহলে প্রথমে 25 করতে এখানে 25 রাখবে, গুণ 25 রেখে দিলে, গুণ দিলে। এবারে দেখো কি করতে হবে। প্রথম ভগ্নাংশটি 1200/2400, এখানে 1200/2400 গুণ দ্বিতীয় ভগ্নাংশটি 36/30, তাহলে এখানে 36/30। এবারে কাটাকাটি করতে পারলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো এই দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। এবারে 12 আর 24-এ কাটবে, কারণ 12 দুগুণে হয় 24। 2-এর সাথে দেখো 36 কাটবে, কারণ 2 18 কত, 2 18 হচ্ছে 36। এবার 6 আর 30-এ কাটবে, কারণ 6 3 18, 6 5 30। 5-এর সাথে 25 কাটবে, তাহলে 5 5 হচ্ছে 25। তাহলে পড়ে রইল কি 5 আর 3, 5 3 হচ্ছে কত, 5 3 হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এখন বিচারের বিষয় হচ্ছে এই যে অর্ধেক জমি দেখতে পাচ্ছ, মানে এই 1200 জমি 30 দিনে কি করছে, 30 দিনে চাষ করতে গেলে কি করছে, মানে একটি ট্রাক্টরে চাষ করে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি অর্ধেক জমি 30 দিনে চাষ করতে যেহেতু 15 জন লাগছে, তাহলে একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান কাজ করছে, তাহলে একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান কাজ করছে, এই জন্য লিখবে অতএব একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান কাজ করে। দেখো এবারে আমরা এই 11 দাগের অঙ্কটি করব, কিন্তু এই 11 দাগের অঙ্কটি আমরা ছবির সাহায্যে বুঝে বুঝে করব। তো কি আছে দেখো, বলেছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। তো যদি আমরা একটু ছবির সাহায্যে বুঝি, ধরো এটা হচ্ছে কলকাতা আর এই ধারে ধরো কোচিন। এই কলকাতা থেকে যে কোচিন, এই টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করতে সময় লাগাচ্ছে 25 দিন। তো এর জন্য এখানে 25 দিন লিখব। এবারে কি বলেছে দেখো, জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। তাহলে এখান থেকে ধরো 36 জন নাবিক, তাহলে ধরো এটা হচ্ছে জাহাজ। এই জাহাজটার মধ্যে কজন নাবিক আছে, 36 জন নাবিক, তাহলে এখানে আমি 36 জন লিখব। তাহলে এই 36 জন নাবিকের জন্য প্রতিদিন কত করে খাবার মজুদ ছিল, 850 গ্রাম করে, তাহলে এখানে 850 গ্রাম, ঠিক আছে, এটা খাবার ছিল। কিন্তু 13 দিন পর, তাহলে এখান থেকে শুরু করে আমি যদি এইটা হিসাব দিই, তো এটা ধরো 13 দিন হয়ে গেছে, তাহলে এখান থেকে এতদূর কী হয়েছে, 13 দিন হয়ে গেছে। তাহলে 13 দিন হয়ে গেছে মানে কত দিন, তাহলে এখানে 25 দিন ছিল, তাহলে 25 থেকে আমরা এখানে 13 বিয়োগ করব, তাহলে কদিন হচ্ছে, 12 দিন। তাহলে এখান থেকে এইটুকু 13 দিন পর এখানে মানে 12 দিন হলো। 13 দিন পর কি ঘটনা ঘটেছে, দিন পর ওই জাহাজটির অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে জাহাজটা ধরো এখন 13 দিন পর এইরকম অবস্থায় আছে, তাই ঠিক আছে, এখান থেকে আবার যাত্রা শুরু করছে। দিয়ে কি হয়েছে, 15 জনকে নাবিককে উদ্ধার করে ফেলেছে। তাহলে ছিল কতজন নাবিক, ছিল 36 জন নাবিক, তাহলে 36 জন তো ছিল, আর এর সাথে কতজন নাবিক এসে যোগ হলো, 15 জনকে উদ্ধার করলো, তাহলে এখানে 15 যোগ করে দিতে হবে। তাহলে 36 আর 15 যোগ করলে কত হচ্ছে, 6 5 11, 1 হাতে রইল 1, 3 1 4 1 5, মানে এখন নাবিক সংখ্যা কতজন হয়ে গেছে, 51 জন হয়ে গেছে, ঠিক আছে। এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। তার মানে এখানে কি হয়েছে দেখো, এখান থেকে কি করেছে, এখান থেকে এতদূর কোচিন পৌঁছে গেছে 10 দিনে। কি কারণে পৌঁছে গেছে না,
এখান থেকে যদি 10 দিনে না পৌঁছাতে না পারে গতিবেগ না বাড়িয়ে, কারণ এখানে জনসংখ্যা তো বেড়ে গেছে, আর জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে আগে 36 জন ছিল, এখন হয়েছে 51 জন, কিন্তু এখানে খাবারের পরিমাণ তো বাড়েনি। তার জন্য কি হয়েছে, খাবারের পরিমাণ যাতে সবাই ঠিকমতোভাবে পৌঁছাতে পারে এই জন্য কী করেছে, এই জন্য জাহাজের গতিবেগটা বাড়িয়ে দিয়েছে। তো গতিবেগটা এমনভাবে বাড়িয়েছে যেন 10 দিনের মধ্যে কোচিন পৌঁছে যায়, এবং এই 850 গ্রাম যে খাবারটা ছিল সেই খাবারটাই যেন প্রত্যেকে ভাগাভাগি করে খেতে পারে। ঠিক আছে, সেটাই আমাদের চেয়েছে। তো এর জন্য কি করেছে, তো এর জন্য আমাদের প্রতিদিন কত পরিমাণে খাবার লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে খাবারের পরিমাণটা আমাদের বের করতে হবে, তাই তো। এখানে খাবারটা আমি এখানে জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছি। তো এভাবে যদি অঙ্কটা আমরা ঐকিক নিয়মে সাজাতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমাদের এখানে কি চেয়েছে দেখো, কতটা পরিমাণে খাবার খেলেন, তাহলে এখানে খাবার চেয়েছে, তাই তো, খাবার। আচ্ছা, খাবার ছাড়া আর কি কি রইলো দেখো, এখানে দেখো দিন পড়ে রইলো, তাহলে এখানে দিন সংখ্যা লিখব। ঠিক আছে, আর কি পড়ে রইলো দেখো, এখানে জনসংখ্যা আছে, তাহলে এখানে জনসংখ্যা লিখব। আচ্ছা, এখানেও গ্রাম মানে খাবার হয়ে গেল, আর এখানে 13 দিন, এখানেও দিন সংখ্যা হয়ে গেছে, এখানে 15 জন অলরেডি জনসংখ্যা হয়ে গেছে, আর দিন, এখানেও দিন দেখো হয়ে গেছে। এবারে অঙ্কটা আমরা সাজাবো। তো এখানে প্রথম স্টেপটা দেখো, এখান থেকে এইটুকুর হিসাবটা আমরা প্রথমে করি। তাহলে দিন সংখ্যা কদিন ছিল, এখানে অতিক্রান্তর পরে 12 দিন হয়ে গেছে, তাহলে এখানে 12 দিন। ঠিক আছে, জনসংখ্যা, সেই প্রথম ক্ষেত্রে জনসংখ্যা কজন ছিল, 36 জনই ছিল, তাহলে এখানে 36 জন। খাবারের পরিমাণ, তাহলে প্রথম ক্ষেত্রে 850 গ্রাম খাবার ছিল, তাই তো, 850 গ্রাম। আর এই যে 12টা কীভাবে এলো সেটা তোমাকে দেখাতে হবে 25 থেকে 13 বিয়োগ করে, তাহলে এখানে 25 বিয়োগ 13। এবারে এখান থেকে এই যে স্টেপটা, দ্বিতীয় স্টেপটা কি বলেছে দেখো, এখন কত হয়েছে, এখন 10 দিন, তাহলে এখানে দিন সংখ্যা হচ্ছে 10 দিন, জনসংখ্যা 51 জন হয়ে গেছে, তাহলে এখানে 51 জন হয়ে গেছে। খাবার কতটা পরিমাণে খাবার খাবে, ঠিক আছে। তো 51টা কীভাবে হয়েছে দেখাতে হবে, তাহলে 36 আর 15 যোগ করে, তাহলে 36 যোগ 15 সমান হচ্ছে 51। ঠিক আছে, তো এবারে অঙ্কটা আমাদের সাজানো হয়ে গেল। এবারে দেখো কিভাবে আমরা করছি। তো ঐকিক নিয়মের অঙ্কে কি হয়, যে এই দুটির মধ্যে যে কোনো একটি রাশিকে স্থির রাখতে হয়, তো আমি এখানে জনসংখ্যাকে স্থির রাখছি, তাহলে এখানে জনকে স্থির রেখে দিনের সাথে খাবারের সম্পর্ক, তাহলে দিনের সাথে খাবারের সম্পর্ক। দেখো সম্পর্কটা কিভাবে নির্ণয় করি, 12 দিনে 850 গ্রাম খাবার চল, ঠিক আছে, মানে কোনো ধরো এই যে নাবিকের 12 দিনে 850 গ্রাম খাবার মজুত আছে। তো এখানে দিন সংখ্যা কমিয়ে দিবে, তাহলে দিন সংখ্যা যদি কমিয়ে দাও তাহলে কি হবে, খাবারের পরিমাণ হচ্ছে বেশি হয়ে যাবে, তাহলে এখানে বাড়ছে এখানেও কমছে, তাহলে সম্পর্ক ব্যস্ত হয়ে গেল। আর ব্যস্ত যখন হবে তখন ভগ্নাংশটি হবে স্থিরই থাকবে, উপরে হবে 12 আর নিচে হবে 10, 12/10। ঠিক আছে, এবার আমরা দিনকে স্থির রাখব। জনের সাথে খাবারের সম্পর্ক, জনের সাথে খাবারের সম্পর্ক। দেখো 36 জন নাবিকের 850 গ্রাম খাবার ছিল, জনসংখ্যা যখন তুমি এখানে বাড়ি দিবে 51 জন, তখন খাবারের পরিমাণ এখানে কমে যাবে, তাহলে এখানে বাড়ছে এখানে কমছে, তাহলে সম্পর্ক ব্যস্ত হয়ে যাবে। আর যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখন ভগ্নাংশটি স্থিরই থাকবে, মানে যেমন আছে ঠিক সেইভাবেই থাকবে। ভগ্নাংশটি 36/51, 36/51, ঠিক আছে, 36/51 ভগ্নাংশটি হয়ে গেল। এবারে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করে হচ্ছে খাবারের পরিমাণ, তাই তো, তাহলে অতএব নির্ণেয় খাবার। তাহলে এখানে 850 গ্রাম ছিল, তাহলে এখানে 850 গ্রাম লিখতে হবে। প্রথম ভগ্নাংশ 12/10, তাহলে এখানে 12/10 গণিত। দ্বিতীয় ভগ্নাংশ 36/51, দেখতে পাচ্ছ আমি রাউন্ড করে দিচ্ছি দেখো, তাহলে এখানে 36/51।
51। এবার যদি একটু কাটাকাটি করি তাহলে কি হয় দেখো, প্রথমত আমরা এই শূন্যয় আর এই শূন্যয় কাটছি, ঠিক আছে। এবারে যদি 51 আর 85 কাটি, তো 17 দিয়ে যদি কাটি, 17 3 হচ্ছে 51 আর 17 5 হচ্ছে 85, তাই তো। এবারে যদি আমরা 3-এর সাথে 36 কাটি, তাই তো 3 12 হচ্ছে 36, 3 12 36। তাহলে আমাদের এখানে কি কি পড়ে রইলো বলো, এখানে পড়ে রইলো 5 12 12, তাহলে 5 গুণ 12 গুণ 12 যদি করি, 5 12 60, 60-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে 60 গুণ 12, তাহলে 12-র সঙ্গে 6 গুণ করলে 12 6 72 শূন্য, সমান হচ্ছে 720, ঠিক আছে। তাহলে সমান কত হলো, তাহলে সমান দিয়ে আমরা 720 লিখতে পারি। তো আমাদের এখানে 720 হয়ে গেল। তো আমাদের কি চেয়েছিল বলো, আমাদের চেয়েছিল যে প্রতিদিন কতটা পরিমাণে খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। তো এখানে প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণে খাবার খেলে, তাহলে নির্ণেয় প্রত্যেক নাবিককে খাবার খাওয়ার পরিমাণ হচ্ছে 720 গ্রাম। অতএব প্রত্যেক নাবিক খাবার খাবে 720 গ্রাম করে। তোমরা ছবিটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু অঙ্কটা বুঝতে পেরে যাবে। দেখো এবারে 12 অঙ্কটি কি বলেছে, বলেছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত করা হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমাদের এখানে কি চেয়েছে বলো, এখানে 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা, তাহলে এখানে রাস্তার পরিমাণ চেয়েছে। তো যেটা চাইবে সেটা সবসময় খাতা কোন দিকে, ডান দিকে লিখতে হয়। তাহলে এখানে রাস্তার পরিমাণ, ঠিক আছে। তো রাস্তার পরিমাণ আর কি কি রইল, এছাড়া এখান থেকে খুঁজে তোমাকে রাশিগুলো খুঁজে বের করতে হবে। তাহলে এখানে জনসংখ্যা আছে, তাহলে জনসংখ্যা লিখবে। আচ্ছা, আর এখানে ঘন্টা আছে, তাই ঘন্টা লিখে দেবে। আর এখানে দিন আছে, তো এখানে দিন লিখবে। আর 120 মিটার রাস্তা, তো এখানে রাস্তার পরিমাণ তো লেখা হয়ে গেছে। 6 জন, তো জনসংখ্যা হয়ে গেছে। আর এখানে 2 ঘন্টা, ঘন্টা আগে লেখা হয়ে গেছে। 9 দিন, দিনও লেখা হয়ে গেছে। আর কোনো কিছু একক বা রাশি পড়ে নাই। এবারে দেখতে হবে একটি লাইনের মধ্যে জনসংখ্যা, ঘন্টা, দিন আর রাস্তার পরিমাণ কোথায় আছে। তো দেখো প্রথমে 36 জন লোক, তাহলে এখানে জনসংখ্যার জায়গায় 36 জন লোক, 6 ঘন্টা, 6 ঘন্টা 8 দিনে, তাহলে দিন সংখ্যার জায়গায় 8 দিনে 120 মিটার, এখানে 120 মিটার, ঠিক আছে। আরও 6 জন লোক কাজের সাথে নিযুক্ত হলো, ছিল 36, তাহলে 36-এর সাথে আরও 6 জন যোগ করে দাও, তাহলে 36 4 40 আর 2 42 জন হয়ে গেল, ঠিক আছে। এবং দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা বাড়ানো হলো, তাহলে 2 ঘন্টা করে বাড়ানো হলো, তাহলে 6 ছিল, এর সাথে 2 ঘন্টা বাড়িয়ে 8 ঘন্টা করে দাও। এখন 9 দিনে, তাহলে দিন সংখ্যা হচ্ছে 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে পারে। ত্রৈরাশিক পদ্ধতিতে মানে এখানে অবশ্যই গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। তো এখানে 11 অঙ্কটিও লেখা হয়নি, গণিতের ভাষায় সমস্যাটি হবে, সেটা তোমরা লিখে নেবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, তো এখানে গণিতের ভাষায় সমস্যাটি আমাদের নির্ণয় করতে হলে যে কোনো একটি রাশিকে আমাদের এখানে যে রাশিগুলিকে স্থির রাখতে হয়। তো এখানে কতগুলি রাশি আছে দেখো, 3টি রাশি আছে, জনসংখ্যা, ঘন্টা, দিন। তো এই 3টির মধ্যে দুটিকে স্থির রাখবো, তারপর যেটিকে স্থির রাখবো না সেটির সাথে রাস্তার পরিমাণের সম্পর্ক বের করব। তাহলে প্রথমে ঘন্টা আর দিনকে আমরা স্থির করছি। দেখো তাহলে ঘন্টা ও দিন, আচ্ছা ঘন্টা ও দিনকে স্থির রেখে জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণের সম্পর্ক, তাহলে জনের সাথে রাস্তার সম্পর্ক।
দেখো কি সম্পর্ক হচ্ছে, 36 জনে যদি রাস্তা সারায়, 36 জনে যদি রাস্তা আর কি তৈরি করে, তাহলে 120 জন লাগে। তাহলে যখন জনসংখ্যা তুমি 42 জন করে দিবে, জনসংখ্যা যখন তুমি এখানে বাড়িয়ে দিচ্ছ, তখন কিন্তু রাস্তার পরিমাণও কী হবে, রাস্তার পরিমাণও আরও বাড়বে। এই জন্য এখানে এই ধারেও তুমি বাড়াচ্ছ আর এখানেও বাড়াচ্ছ, তাহলে কী হচ্ছে, সম্পর্ক সরল। আর যখনই সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি হয়, সরল সম্পর্কে ভগ্নাংশটি উল্টে যায়। তাহলে আগে হবে 42, তারপর হবে 36, তাহলে 42/36। তাহলে দেখো আমাদের এই কাজটা হয়ে গেল। এবার আমাদের এই কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য জনসংখ্যা আর দিনকে স্থির রাখতে হবে। তো লিখি এখানে জন ও দিনকে স্থির রেখে ঘন্টার সাথে রাস্তার সম্পর্ক, দেখো প্রত্যেক দিন যদি 6 ঘন্টা করে কাজ করো, তাহলে 120 মিটার রাস্তা তৈরি করতে হবে। তাহলে ঘন্টার যখন পরিমাণ বাড়িয়ে দেবে, ঘন্টার পরিমাণ বাড়ালে বেশি রাস্তা তৈরি করতে পারবে, তাই তো এখানেও বাড়াচ্ছ, এখানেও বাড়াচ্ছ, সম্পর্ক এখানেও সরল হয়ে গেল। আর যখনই সরল সম্পর্ক হয়ে যাবে তখন ভগ্নাংশটি হবে, তাহলে ভগ্নাংশটি কী হবে বলো, সরল সম্পর্কে ভগ্নাংশ উল্টে যায়। তাহলে আগে হবে 8, তারপরে হবে 6, তাই তো আগে হবে 8, তারপরে হবে 6, তাহলে 8/6। এবারে এইটা কাজও হয়ে গেল। এবারে এটাকে আমাদের নির্ণয় করতে হবে দিনকে, তার জন্য জনসংখ্যা আর ঘন্টাকে স্থির রাখতে হবে। তাহলে জনসংখ্যা ও ঘন্টাকে স্থির রেখে দিনের সাথে রাস্তার পরিমাণের সম্পর্ক, রাস্তার সম্পর্ক। দেখো 8 দিনে যদি 120 মিটার রাস্তা তৈরি করা যায়, তাহলে দিন সংখ্যা যদি বাড়ায়, তাহলে বেশি দিনে বেশি রাস্তা তৈরি করা যাবে। তাহলে এখানে বাড়ছে, এখানেও বাড়ছে, তাহলে এখানেও কিন্তু সম্পর্কটা সরল হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে যখন সম্পর্ক সরল হবে তখন ভগ্নাংশটা কি হয়, উল্টে যায়। আগে হবে 9, তারপরে হবে 8, তাহলে 9/8। দেখো আমাদের কি বের করতে বলেছিল, এখানে কত দৈর্ঘ্যের রাস্তা, মানে এখানে রাস্তার পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব নির্ণেয় রাস্তার পরিমাণ তাহলে এখানে 120 যেমন আছে, এখানে 120 রাখবে, কোণ প্রথম ভগ্নাংশ 42/36, তাহলে 42/36 কোণ দ্বিতীয় ভগ্নাংশ 8/6, 8/6 গুণ তারপর হচ্ছে 9/8, 9/8, ঠিক আছে। তো এগুলো যদি আমরা একটু কাটাকাটি করি, তো দেখো 9-এর সাথে 36 কাটবে, কারণ 9 4-এ হয় 36, 4-এর সাথে 8 কাটবে, কারণ 4 দুগুণে হচ্ছে 8, ঠিক আছে। এবারে দেখো 2-এর সাথে 8 কাটবে, কারণ 2 4-এ হয় 8, 4-এর সাথে 120 কাটবে, কারণ 4 3-এ হয় 12 আর এই শূন্যটা নেমে যাবে। এবারে দেখো 6-এর সাথে কিন্তু 42 কাটবে, কারণ 6 7-এ হয় 42। তাহলে আমাদের এখানে দিন সংখ্যা কি পড়ে এলো, 30 আর 7। তাহলে 30-এর সাথে 30 আর 7 যদি একসঙ্গে গুণ করো, তাহলে কত হবে, 210, 210। আর এককটা কি হবে, মিটার। এই এককগুলো তোমরা এখানে মিটার বলে লিখে দিতে পারো। তো আমাদের কি চেয়েছে, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা হবে, অতএব এখন 9, অতএব লিখবে এখন 9 দিনে 210 মিটার। তো এখানে এরকম করে দেবে, এটা 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে।
দেখো এবারে 13 অঙ্কটি কী বলেছে, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন, তার ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে। আমাদের এখানে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করতে হবে। এই জন্য গণিতের ভাষায় সমস্যাটি বের করেছি আর আমাদের নির্ণয় করতে হবে কত দিনে। এই জন্য আমরা এখানে দিন সংখ্যা লিখে দিয়েছি। আর কি কি পড়ে রইল দেখো, এখানে দেখো জনসংখ্যা আছে, তাহলে আমরা এখানে জনসংখ্যা লিখব, তাই তো। আচ্ছা, এখানে বেশ জনসংখ্যা ছাড়া আর কি কি রইল দেখো, এখানে রইল 50 মিটার দীর্ঘ, তাহলে দীর্ঘ শব্দটি আছে, এই জন্য এখানে দীর্ঘ লিখব, ঠিক আছে। আর ব্র্যাকেটে মিটার লিখতে পারো দীর্ঘ। এবারে আছে হচ্ছে 35 মিটার প্রশস্ত, তাহলে প্রশস্ত শব্দটি আছে, তাহলে এখানে প্রশস্ত, মিটারও লিখতে পারো ব্র্যাকেটে। এবারে 5.2 মিটার গভীর, তাহলে এখানে একটা শব্দ আছে গভীর, তাই তো। আর একটা কি আছে দেখো, 10 ঘন্টা, পুকুর প্রতিদিন 10 ঘন্টা, তাহলে এখানে ঘন্টা আছে। আর গভীরটা মিটারও লিখতে পারো। 18 দিনে, তো দিন সংখ্যা হয়ে গেছে। এবারে কি বলেছে দেখো, এখানে পূর্ণচ্ছেদ, তারপরে দ্বিতীয় লাইনে বলেছে 65 মিটার দীর্ঘ, তাহলে আমাদের এখানে দীর্ঘ হয়ে গেছে। প্রস্থও দেখো এখানে হয়ে গেছে এত মিটার গভীর, তাহলে গভীরও হয়ে গেছে, এখানে জনসংখ্যাও হয়ে গেছে, এখানে ঘন্টাও হয়ে গেছে, তাহলে সব এককগুলো আমাদের এখানে লেখা হয়ে গেছে। এবার খুঁজে বের করতে হবে একই লাইনের মধ্যে এই রাশিগুলি, মানে এই 6টি রাশি কোথায় আছে। তো আমরা যদি প্রথম লাইনটায় পড়ি সেখানে কিন্তু পেয়ে যাব। তো প্রথমে কি বলেছে দেখো, 250 জন লোক, তাহলে এখানে লোক জনসংখ্যার জায়গায় 250 জন করতে পারবো। তারপরে 50 মিটার দীর্ঘ, তাহলে দীর্ঘর জায়গায় এখানে 50 মিটার দীর্ঘ। 35 মিটার প্রশস্ত, তাহলে প্রশস্তর জায়গায় এখানে 35 মিটার থাক। এবারে বলেছে 5.2 মিটার গভীর, তাহলে গভীরের জায়গায় এখানে 5.2 মিটার গভীর। প্রতিদিন 10 ঘন্টা, তাহলে ঘন্টার জায়গায় এখানে 10 ঘন্টা। 18 দিনে কাটতে পারে, দিন সংখ্যার জায়গায় এখানে 18 দিনে কাটতে পারে। এবারে 65 মিটার দীর্ঘ, তাহলে এখানে দীর্ঘর জায়গায় 65 মিটার দীর্ঘ। 40 মিটার প্রশস্ত, তাহলে প্রশস্তর জায়গায় 40 মিটার প্রশস্ত। 5.6 মিটার গভীর, তাহলে গভীর হচ্ছে 5.6 মিটার গভীর। অপর একটি পুকুর 300 জন, তাহলে এখানে জনসংখ্যার জায়গায় 300 জন। প্রতিদিন 8 ঘন্টা, তাহলে সময়ের জায়গায় এখানে 8 ঘন্টা। কত দিনে কাটতে পারবেন, কতদিন মানে এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবারে কি করব, এবারে আমরা এই 5টি রাশির সাথে কি একসাথে সম্পর্ক দিন সংখ্যার করতে পারবো না। এই কারণে যে কোনো 4টিকে স্থির রেখে একটির সাথে করব। যেহেতু আমি জনসংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করব, তার জন্য এগুলো প্রত্যেকটিকে আমরা স্থির রাখবো। তাহলে প্রথমেই লিখি জনসংখ্যা, তাহলে জনসংখ্যার সাথে বের করবো মানে দীর্ঘ, প্রশস্ত, গভীর আর ঘন্টা, এই প্রত্যেকটিকেই কিন্তু আমাদের স্থির রাখতে হবে। এই জন্য দেখো এখানে লিখবো যে দীর্ঘ, আর ফোনটা একটু বড় স্ক্রিনে দেখো, তাহলে দেখতে সুবিধা হবে। দীর্ঘ, প্রশস্ত, গভীর, ঘন্টা স্থির রেখে জনসংখ্যা আর দিন সংখ্যার সম্পর্ক, জনসংখ্যা ও দিনের সম্পর্ক। দেখো জনসংখ্যার সাথে দিনের সম্পর্ক কিন্তু সবসময় ব্যস্ত হয়। কি কারণে হয় দেখো তোমাকে বলে দিচ্ছি। 250 জন লোক যদি 18 দিনে পুকুরটা কাটতে পারে, যখন 250 জায়গায় 300 করবে, জনসংখ্যা যখন বাড়িয়ে দেবে তখন কিন্তু পুকুরটা কম দিনের মধ্যেই কাটতে পারবে। তো এখানে বাড়ছে, এখানে কমছে, এই জন্য সম্পর্ক ব্যস্ত। আর যখনই ব্যস্ত হয় তখন ভগ্নাংশটি যেমন আছে ঠিক সেইভাবেই থাকে। তাহলে ভগ্নাংশটি কী হয় বলো তো, ভগ্নাংশটি হচ্ছে 250/300, মানে এর কোনো পরিবর্তন হয় না। তাহলে উপরে হচ্ছে 250 আর নিচে হবে 300। এবারে আমরা দীর্ঘ সম্পর্ক বের করব। দীর্ঘ সম্পর্ক বের করতে গেলে সমস্ত রাশিগুলোকে স্থির রাখতে হবে। যেহেতু দীর্ঘর সাথে সম্পর্ক বের করব, তার জন্য জনসংখ্যা, প্রশস্ত, গভীর, ঘন্টাকে স্থির রাখবো। এই জন্য এখানে লিখতে হবে জনসংখ্যা, প্রশস্ত, গভীর, ঘন্টা।
স্থির রেখে। দীর্ঘ ও দিন সংখ্যার সম্পর্ক, তাহলে দীর্ঘ ও দিনের সম্পর্ক। দেখো দীর্ঘ ও দিনের সম্পর্ক কি হয়, 50 মিটার দীর্ঘ পুকুর কাটতে 18 দিন সময় লাগে, 65 মিটার দীর্ঘ পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে, কারণ বেশি দীর্ঘ কাটতে গেলে বেশি দিন সময় লাগবে। এখানেও বাড়ছে, সম্পর্ক সরল। আর যখনই সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি উল্টে যায়, ঠিক আছে, তখন ভগ্নাংশটি কি হয়, উল্টে যায়, অর্থাৎ প্রথমে হবে 65, তারপর হবে 50, তাহলে 65/50, তাই তো। এবারে দেখো, এবারে এই প্রশস্তর সাথে দিন সংখ্যার সম্পর্ক বের করব, তার জন্য এই চারটিকে আমরা স্থির রাখবো। তাহলে জনসংখ্যা, প্রশস্ত, জনসংখ্যা, দীর্ঘ, গভীর আর ঘন্টা। তাহলে জনসংখ্যা, দীর্ঘ, গভীর ঘন্টা, গভীর ও ঘন্টা স্থির রেখে, স্থির। প্রশস্ত ও দিনের সম্পর্ক, প্রশস্ত ও দিনের সম্পর্ক। দেখো প্রশস্ত আর দিনের সম্পর্ক কীভাবে নির্ণয় করব। 35 মিটার প্রস্থ কাটতে সময় লাগছে 18 দিন, 40 মিটার প্রস্থ অর্থাৎ 20 মিটার প্রস্থ কাটতে বেশি দিন সময় লাগবে, তাহলে এখানেও বাড়ছে, দু জায়গায় বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। আর যখনই সরল সম্পর্ক হয় তখন ভগ্নাংশটি কী হয় বলো তো, উল্টে যায়, অর্থাৎ প্রথমে হবে 40, তারপরে হবে 35, তাহলে উপরে হচ্ছে 40 আর নিচে হবে 35। প্রশস্ত সম্পর্ক হয়ে গেল। এবারে গভীরতা নির্ণয় করতে হবে। তাহলে গভীরতা নির্ণয় করার জন্য অপর চারটিকে স্থির রাখতে হবে, জনসংখ্যা, দীর্ঘ, প্রশস্ত, 8 ঘন্টা। এটির জন্য লিখতে হবে জনসংখ্যা, দীর্ঘ, প্রশস্ত, এটা দন্তস্ব, ঠিক আছে, জনসংখ্যা, দীর্ঘ, প্রশস্ত আর ঘন্টা স্থির রেখে গভীর ও দিনের সম্পর্ক, গভীরের সাথে দিনের সম্পর্ক আমি এখানে সংক্ষেপে লিখছি, গভীর ও দিনের সম্পর্ক। দেখো কিভাবে নির্ণয় করছি। 5.2 মিটার গভীর কাটতে 18 দিন সময় লাগে, তখন 5.2 থেকে 5.6 বেশি, তাহলে বেশি মিটার গভীর কাটতে বেশি দিন সময় লাগবে, এখানেও বাড়ছে, তাহলে সম্পর্ক সরলই হচ্ছে। আর সরল যখন সম্পর্ক হবে তখন ভগ্নাংশটি উল্টে যায়, তাই তো সরল সম্পর্কে সবসময় ভগ্নাংশটি উল্টে যায়, তাহলে ভগ্নাংশটি হবে, আগে হবে 5.6 ডিভাইডেড বাই, পরে হবে হচ্ছে 5.2, তাহলে এখানে 5.2, ঠিক আছে। এবারে আমরা এই ঘন্টার সম্পর্কটি নির্ণয় করব, এই ঘন্টা, তার জন্য এই বাকি চারটে রাশি স্থির রাখতে হবে। তো এই চারটে রাশি যদি আমরা স্থির রাখি তাহলে হচ্ছে জনসংখ্যা, দীর্ঘ, প্রশস্ত, গভীর স্থির রেখে ঘন্টা ও দিনের সম্পর্ক, ঘন্টা ও দিনের সম্পর্ক। দেখো ঘন্টা ও দিনের সম্পর্ক কি আসছে, 10 ঘন্টা কাজ করলে পুকুর কাটতে 18 দিন সময় লাগে, 8 ঘন্টা কাজ করতে পুকুর কাটতে বেশি সময় লাগবে, কারণ যখন দৈনিক কাজের পরিমাণ কমে দেবে তখন এখানে দিন সংখ্যাটাও বেড়ে যাবে, তাহলে কমছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, যখন কমছে এটা তখন বেড়ে যাচ্ছে, তাহলে সম্পর্ক কি হয়ে গেল, কমছে বাড়ছে হলে ব্যস্ত হয়, আর ব্যস্ত সম্পর্ক হয়ে গেলে ভগ্নাংশটি যেমন আছে ঠিক সেইভাবেই রয়ে যায়, তাহলে ভগ্নাংশটি 10/8, তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 8। আর আমাদের যেহেতু দিন সংখ্যাটা বের করতে হবে, তাহলে আমরা লিখি দিন সংখ্যা সমান
দিন সংখ্যা সমান, তাহলে এখানে ছিল 18, তাহলে এখানে 18 করতে 18 গুণ, প্রথমে হচ্ছে 250/300, 250/300 গুণ, তারপরে হচ্ছে 65/50, তাহলে উপরে হচ্ছে 65 আর নিচে হচ্ছে 50 গুণ, তারপরে হচ্ছে 40/35, এখানে 40/35, এখানে গুণ দাও, 5.6/5.2, তাহলে 5.6/5.2 গুণ, এখানে হচ্ছে 10/8, তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 8। এবারে কাটাকাটি করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো দশমিকের পর একটি সংখ্যা, দশমিকের পর একটি সংখ্যা, তাহলে এটা আমরা ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। তো এবারে যদি আমরা একটু কাটাকাটি করি শূন্যগুলো, দেখো এখানে হচ্ছে উপরে কতগুলো শূন্য আছে দেখি, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, আর নিচে কতগুলো শূন্য আছে দেখি, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তাহলে আমরা এখানে সব শূন্যগুলোই কিন্তু একসাথে ক্যান্সেল করে দেবো, তাহলে উপরে তিনটে শূন্য ক্যান্সেল আর এখানে নিচে তিনটে শূন্য ক্যান্সেল। শূন্যগুলো তখনই ক্যান্সেল করা যায় যখন এখানে কোনো আর সংখ্যা না থাকে, এখানে যদি ধরো 1 থাকতো তাহলে কিন্তু মাঝের শূন্য কখনোই ক্যান্সেল হয় না। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো 65 আর এখানে 5 যদি কাটি, তাহলে 5 13 কত হবে বলো, 5 13 হচ্ছে 65, 13, তাহলে 13 আর 52, 13 আর 52 তো কাটবে, তাহলে 13 4 হচ্ছে 52, তাহলে 13 4 52, 13 আর 52 কিন্তু এখানে কেটে গেল। এবারে দেখো কত কাটবে, এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 35, তাহলে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 7 হচ্ছে 35, 5 7 35, আর এখানে 5 5 হচ্ছে 25, তাই তো। এবারে 3 আর 18 যদি কাটি, 3 6 হচ্ছে 18, এবারে 4-এর সাথে যদি আমি 56 কাটি, 56 আর এখানে হচ্ছে 4, তাহলে 4 14 হয় 56, তাহলে এখানে 14, তাই তো। আর এখানে যদি দেখো এখানে আছে 6 আর এখানে আছে 8, মানে এই উপরে একটি সংখ্যা মানে উপরের সঙ্গে আছে, নিচের সঙ্গে কিন্তু নাই, তাহলে 6 আর 8, 6 আর 8 তো কাটবে, 6 আর 8কে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 3 6 আর এখানে 2 4 8, ঠিক আছে, 2 4 8। এবারে যদি আরেকটু কাটাকাটি করি আমি, এখানে 7 আর 14 দেখো কাটবে, কারণ 7 দুগুণে হচ্ছে 14, আর এখানে কাটবে দেখো 2-এর সাথে কিন্তু এখানে 2-এর সাথে এখানে কিন্তু 4 কাটবে, কারণ 2 দুগুণে হচ্ছে 4, ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে আরেকটু দেখো এখানে 2 আছে আর এখানেও কিন্তু 4 আছে, তাহলে এটাও কাটবে, তাহলে 2 দুগুণে হচ্ছে 4, তাহলে 2 2 4 হচ্ছে, তাহলে দেখো নিচে কি আর কোনো কিছু পড়ে রইল নি, তাহলে যদি আমরা তাহলে কি এখানে রয়ে গেল দেখো, তাহলে আমরা যদি এখানে দেখি যে রয়ে গেল, তাহলে ইকুয়াল দিচ্ছি, এখানে দেখো এখানে 3 কিন্তু রয়ে গেল, তো এখানে 3 লিখছি, 3 গুণ, আর এখানে দেখো এই 5টাও কিন্তু রয়ে গেল, তাহলে এখানে 5 গুণ, আর এখানে কিন্তু এই 2টা কিন্তু এখানে রয়ে গেল গুণ 2, তাহলে সব যদি আমরা ঠিকঠাক করি, 5 5 দুগুণে 10, 10-এর সঙ্গে দিয়ে আমি 3 গুণ করি, 10 3 30 দিন, ঠিক আছে। তাহলে কত দিনে বলছে যে 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি করতে পারে, তাহলে কত দিনে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 30 দিন। তো অতএব দিয়ে এখানে উত্তরটি এইভাবে লিখে দেবে, এই হিসাব মতো এইখানে অতএব দিয়ে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, দেখো অতএব নির্ণেয় দিন সংখ্যা, আমি সংক্ষেপেই করে দিচ্ছি, অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 30 দিন, বা বলতে পারো যে কাজটি 30 দিনে করতে পারবে। পরেরটি দেখো, এখানে যে এই 14 দাগের অঙ্কগুলি দেখতে পাচ্ছ, এই 14 দাগের অঙ্কগুলি কিন্তু গল্প তৈরি করে লিখতে হবে, অর্থাৎ এইভাবে যেন লেখাটা হয় সেভাবে লিখতে হবে। তো যদি আমি প্রথমের গল্পটা তৈরি করি, তো এখানে লিখতে পারি 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয় বা ইউনিট, তো এখানে লিখছি দেখো 5 অশ্ব শক্তি 5 অশ্ব শক্তি 8 ঘন্টা চললে দৈনিক 8 ঘন্টা চললে 20 একক, ঠিক আছে, 20 ইউনিট, রস্বই রসু দন্তন হর্ষই ট,
বিদ্যুৎ খরচ হয়, বিদ্যুৎ খরচ হয়। তবে 3 অশ্বশক্তি দৈনিক 10 ঘন্টা চললে, জিজ্ঞাসার চিহ্ন, তাহলে আমরা বলতে পারি কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে, তো এবারে হিসাব করে তোমাকে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে, মানে এই কথাটি তোমাকে আবার এখানে লিখতে হবে। দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের উত্তর খুঁজি। ঠিক আছে, উত্তর খুঁজতে হবে। তো এখানে তুমি এই অংশটা কিন্তু এখানে তুমি সাজিয়ে লিখতে পারো। আচ্ছা, আমি এটা লিখেই দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই যে কথাটা আছে এই কথাটা কিন্তু এখানে লিখে রেখেছি। এবারে আমরা সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে কি হয়, প্রথমে যে কোনো একটিকে স্থির রাখতে হয়। ধরো সময়কে স্থির রাখছি, তাহলে এখানে লিখছি সময়কে স্থির রেখে ক্ষমতা অশ্বশক্তির সাথে বিদ্যুৎ খরচের সম্পর্ক। বিদ্যুৎ খরচের সম্পর্ক। দেখো সম্পর্কটা কীভাবে নির্ণয় করছি। তাহলে এটা তো স্থির, তাহলে 5 অশ্বশক্তি চললে 20 ইউনিট কারেন্ট খায়। এখন যদি অশ্বশক্তি কমে যায় তাহলে কম কারেন্ট খাবে। তাহলে সম্পর্ক সরল। তাহলে যখন সম্পর্কটি সরল হয়ে যাবে তখন ভগ্নাংশটি যা থাকে তার বিপরীত হবে, মানে উল্টে যাবে। তো হিসাব মতো এখানে ভগ্নাংশটি লিখতে হয়, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। অতএব ভগ্নাংশটি, তাহলে যদি উল্টে যায় তাহলে কি হয়, প্রথমে হবে 3 তারপর হবে 5। তাহলে প্রথমে হচ্ছে 3 তারপরে হবে 5। এবারে সময় তো স্থির ছিল, এবারে অশ্বশক্তিকে স্থির রাখি। তাহলে অশ্বশক্তিকে স্থির রেখে সময় ও বিদ্যুৎ খরচের সম্পর্ক। সময় ও বিদ্যুৎ খরচের সম্পর্ক। সময় ও বিদ্যুৎ খরচের সম্পর্ক কীভাবে নির্ণয় করব, যদি 8 ঘন্টা চলে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সময় 10 ঘন্টা, তাহলে সময় বাড়ালে বেশি ইউনিট কারেন্ট খাওয়ায়, তাই তো। তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে সম্পর্ক সরল। আর যখনই সরল সম্পর্ক হবে ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে অতএব ভগ্নাংশটি দেখো উল্টে গেলে প্রথমে হবে 10 তারপর হবে 8, 10 আর তারপরে হবে 8। তোমরা অবশ্যই এই লেখাটা কিন্তু এইখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ভগ্নাংশটি উল্টে দিয়েছি। তাহলে আমাদের বিদ্যুৎ খরচের পরিমাণটা আমাদের চেয়েছে, সেইটা আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে বিদ্যুৎ খরচের আমাদের এখানে পরিমাণ চেয়েছে, তাহলে নির্ণেয় বিদ্যুৎ খরচের পরিমাণ। অতএব বিদ্যুৎ খরচ, তাহলে প্রথমে 20 ইউনিট, তাহলে এখানে 20টা লিখতে হবে। এবারে ভগ্নাংশগুলো লিখে দাও। তাহলে 3-এর 5 গুণ, আর এখানে 10-এর 8, তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 8। যদি একটু কাটাকাটি করো, 5 দুগুণে হচ্ছে 10, তাহলে 2 হলো, 2-এর সাথে তো 8 কাটবে, 2 4-এ হবে 8, আর 4-এর সাথে যদি 20 কাটো, 4 5-এ 20, 5-এর সাথে যদি 3 গুণ করো, 5 3-এ হচ্ছে 15 ইউনিট। ঠিক আছে, 15 ইউনিট বা একক। তো যেহেতু এখানে ইউনিটে আছে আমি ইউনিটই লিখছি। তো আমাদের কি বলেছিল, 3 অশ্বশক্তি দৈনিক 10 ঘন্টা চাললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অতএব 15 ইউনিট, আমি সংক্ষেপেই লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা বড় করেও লিখতে পারো, বিদ্যুৎ খরচ হবে। এরপর পরেরটি কী বলেছে দেখো। তো এই বিয়ের অঙ্কটি এখানে ক্ষেত মজুরের সংখ্যা দিয়েছে, সময় আর জমির পরিমাণ দিয়েছে। ঠিক আছে, তাহলে 3টি রাশি দিয়ে আছে আর আমাদের বের করতে হবে কত জমির পরিমাণ। তো এভাবে আমরা লিখব, কীভাবে লিখব দেখো, খুব সহজ। একে বলেছে 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন।
18 বিঘা জমি চাষ করতে পারে। তো এখানে 10 জন ক্ষেত মজুর আছে, তাহলে 10 জন আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ক্ষেত মজুর। 10 দিনে জিজ্ঞাসা চিহ্ন মানে কত, তাহলে এখানে কত বিঘা জমি চাষ করবেন। ঠিক আছে, চাষ করতে পারবে, আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এই অংশটি এইখানে খাতায় তুলতে হবে। দেখো এখানে তো সব লেখা হয়েছে। এবারে দেখো প্রথমে আমরা এই সময়কে স্থির রেখেছি, তাহলে এই জন্য লিখেছি সময়কে স্থির রেখে ক্ষেত মজুরের সাথে এখানে জমির পরিমাণের সম্পর্ক নির্ণয় করছি। তাহলে দেখো ক্ষেত মজুরে ও জমির পরিমাণের সম্পর্ক, তাহলে 5 জন ক্ষেত মজুর 18 বিঘা জমি চাষ করতে পারে। যখন ক্ষেত মজুরের পরিমাণ বাড়িয়ে দেবে তখন বাড়িয়ে দিলে কী হবে, বেশি জমি চাষ করতে পারবে, তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, এই জন্য সম্পর্ক সরল। আর যখন সম্পর্ক সরল হয় তখন ভগ্নাংশটি উল্টে যায়, তখন তাহলে ভগ্নাংশটি হবে, যদি উল্টে যায় তাহলে প্রথমে হবে 10 তারপর হবে 5, তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 5। বুঝতে পারছো তো? এর পরেরটি দেখো, এবারে সময়কে স্থির এবার দেখো এবারে ক্ষেত মজুরকে স্থির রেখেছি, তাহলে ক্ষেত মজুরকে স্থির রেখে সময়ের সাথে জমির পরিমাণের সম্পর্ক। 15 দিনে জমি চাষ করতে 18 জন লাগে, তাহলে দিন সংখ্যা যখন কমে দিবে তাহলে কম দিনে চাষ করতে হলে বেশি জন নিয়োগ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যখন কমিয়ে দিচ্ছ তখন এখানে বেড়ে যাচ্ছে, তাহলে সম্পর্ক কি হয়ে যাবে, ব্যস্ত। আর সম্পর্ক যখনই ব্যস্ত হবে তখন ভগ্নাংশটি কী হবে বলো, উল্টে যাবে। তাহলে ভগ্নাংশটি স্থিরই থাকবে, মানে 15/10। ঠিক আছে। আচ্ছা, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই সময়ের সাথে জমির পরিমাণের সম্পর্ক। দেখো সময়টা 15 দিনে যদি 18 বিঘা জমি চাষ করতে পারে, যখন দিন সংখ্যা কমে দিবে তাহলে কম দিনে কম বিঘা জমি চাষ করবে। ঠিক আছে, কম দিনে কত হবে, কম বিঘা, তাহলে এইখানেও কমছে এখানেও কমছে, তাহলে সম্পর্ক হবে সরল। ঠিক আছে, সরল সম্পর্ক হবে। তাহলে সরল সম্পর্ক হলে ভগ্নাংশটি উল্টে যায়, তাহলে প্রথমে হবে 10 তারপরে হবে 15, তাহলে প্রথমে হবে 10, তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 15, 10/15 সরল সম্পর্ক হলে ভগ্নাংশটি উল্টে যায়। তো এবারে আমরা দিন সংখ্যা নির্ণয় আমাদের কি বের করতে বলেছে, আমাদের এখানে জমির পরিমাণ, অতএব নির্ণয় জমির পরিমাণ। তাহলে প্রথমে কত ছিল, এখানে ছিল 18, তাহলে 18 গুণ প্রথম 10-এর 5 প্রথম ভগ্নাংশ, 10-এর 5 গুণ দ্বিতীয় ভগ্নাংশ 10/15, তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 15। যদি কাটাকাটি করি 5 দুগুণে হচ্ছে 10, আবার যদি 5টি করি 5 দুগুণে 10 আর 5 তিনে হবে 15, 3 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, এবার 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে হচ্ছে 24 বিঘা। তো আমাদের এখানে কি চেয়েছিল, আমাদের বলেছে কত বিঘা জমি চাষ করতে পারবে, অতএব দিয়ে লিখে দিবে যে 24 বিঘা জমি চাষ করতে পারবে, অতএব 24 বিঘা জমি চাষ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।